হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করলো জংকুক। বৈশাখের মাঝামাঝি সময়, মাথার ওপর কাঠ ফাটা রোদ, তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস। চড়া গরমে গ্যারেজে টেকা মুশকিল, তার ওপর প্রচুর কাজের চাপ বেড়েছে জংকুকের। ইউনো শহরের বাইরে, তাই সব কাজ এখন একাই সামলাতে হচ্ছে। ভাইটা থাকলে একসাথে এত চাপ ওর একা সামলাতে হয় না। পড়াশোনার পাশাপাশি ইউনো গ্যারেজের কাজেও ভাইকে সাহায্য করে এসেছে। এই পৃথিবীতে কোনো পেশাকেই ছোট করে দেখতে নেই। ওদের বাবা তাদেরকে এই শিক্ষাই দিয়ে গেছেন, তাই দুই ভাই সেই শিক্ষা মেনে চলে। ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল হাতে নিয়ে নিজের রুমে প্রবেশ করে জংকুক। গামছা ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে মুছে ফ্যান ছেড়ে ঠান্ডা পানির বোতল হাতেই বিছানায় বসে জংকুক। বোতল থেকে পানি মুখে তুলতেই মনে হলো যে মাথার তার কয়টা ছিঁড়ে গেছে। দাঁতের ব্যথায় গালে হাত চেপে ধরলো সে। ব্যথায় কাঁপতে কাঁপতে বিছানায় শুয়ে পড়ল। ঠিক তখনই ঘরের দরজায় নেন্সি কড়া নাড়ে। জংকুক তড়িঘড়ি করে শার্টটা গায়ে জড়ায়। ভেতরে আসতে বললেই লম্বা ঘুমটার আড়ালে প্রবেশ করে নেন্সি এক প্লেট পিঠা হাতে। বড় বড় পাটিসাপটা পিঠা বানিয়ে এনেছে। লজ্জায় চিপকে যাওয়া মুখটা নিয়ে পিঠার প্লেট জংকুকের দিকে পাড়িয়ে দিল। ব্যথায় চরচরিত জংকুক মনে মনে কয়েকটা গালি আওড়ালো নাকি বোঝা যাচ্ছে না। জংকুকের কুচকানো মুখের দিকে তাকিয়ে অধৈর্য নেন্সি লজ্জার খোলস ছেড়ে তখন যত্নশীল প্রেমিকার অভিনয় করতে ব্যস্ত। যেন পারলে এখনই হাট্টা গাট্টা গরনের জংকুককে কোলে বসিয়ে সেবা শুরু করবে। ভাবটা এমন যে এখনই বলবে, কি হয়েছে জানু মানু চুনু, কি হয়েছে তোমার, কোথায় ব্যথা তোমার, মালিশ লাগবে বলো, এখনই লাগিয়ে দিচ্ছি। এ দৃশ্য জানালার বাহির থেকে দেখে রাগে ফুলছে তে। আজ এই নেন্সিকে সে দেখে নেবে। লজ্জা শরমের বালাই নেই। যখন তখন পরপুরুষের ঘরে এসে কোলে চড়ে বসে। ততক্ষণে নেন্সির আহ্লাদি স্বর শোনা গেল। কি হয়েছে ভাইয়া, গালে হাত কেন, ব্যথা পেয়েছেন কোথায়? দাঁতে পোকা হয়েছে বোধহয়, ঠান্ডা কিছু খেলেই ধরছে, জান যায় যায় অবস্থা। তুমি এখন যাও নেন্সি, আমি একটু বিশ্রাম নিতে এসেছি ঘরে। ও তা তো নেবেনি, কিন্তু জংকুক ভাইয়া আপনাকে কষ্টে দেখে আমি ঠিক থাকি কেমনি বলেন? আপনি বসেন, আমি এখনই লবণ গরম পানি করে নিয়ে আসছি, কুলকুচি করলে আরাম লাগতে পারে। কথাটি বলেই নেন্সি ঘর থেকে বের হয়ে দ্রুত কদমে হাঁটা ধরল নিজের বাড়ির দিকে। এই তো 100 কদম হাঁটলেই নেন্সিদের বাড়ি দেখা যায়। নেন্সি হচ্ছে জংকুকদের প্রতিবেশী, আর জানালার আড়ালে দাঁড়িয়ে থাকা তে নামের মেয়েটা জংকুকের বাড়ির ভাড়াটিয়া জেহব মিয়ার একমাত্র ভাগ্নি। মা বাবাহীন এতিম মেয়েটা মামার কাছেই মানুষ হয়েছে। সেই 7 বছর বয়স থেকেই মেয়েটাকে দেখে আসছে জংকুক। চঞ্চল চপলা হরিণী একটা, হরিণের মতোই সারাদিন তিরিং বিরিং করে বেড়ায়। জংকুকের পরিবার বলতে বাবা মা ভাই বোন। জংকুকের বাবা তার দাদার একমাত্র সন্তান ছিল। জংকুক ওর দাদা দাদিকে পর হারিয়েছে খুব অল্প বয়সে। এরপর 17 বছর বয়সে বাবা মারা যায়। তারপর সংসারের সম্পূর্ণ দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেয় জংকুক। নিজের পড়াশোনার পাঠ চুকিয়ে ছোট ভাই বোনদেরকে শিক্ষিত করার নিদারুণ প্রচেষ্টা ছিল ওর, তাতে সফলও হয়েছে। তখন মা নানু আর 3 ভাই বোনদের জন্য বড় বৃক্ষ ছিল সে। কিন্তু 6 বছর আগে মাটাও গত হয়েছে। 2 বোন রোজ আর বেসুজির বিয়ের পর ছোট ভাই ইউনু আর নানি লিসাকে নিয়ে তার সংসার। নানা মারা যাওয়ার পর নানুটাও আধা পাগল হয়ে গিয়েছে। বুড়ো বয়সে এসেও স্বামীর মৃত্যুর শোক নিতে পারেনি উনি। এরপর থেকেই উল্টাপাল্টা আচরণ শুরু করেছে। কথায় কথায় বকাঝকা করে সবাইকে। তার মন মতো কিছু না হলেই চিৎকার করত, ভাঙচুর করত। জংকুকের মামা মামি না পেরে ঘরে আটকে রাখতো তাকে। তখন জংকুক একবার তার নানুকে দেখতে গিয়েছিল। তখন তার এই করুণ অবস্থা দেখে আর সেখানে রাখেনি, সঙ্গে করে নিজের বাসায় নিয়ে এসেছে। ডক্টর দেখিয়ে চিকিৎসা করেছেন, এখন উনি সুস্থ। একেবারে ঠান্ডা মেজাজের মানুষ, দিনে রাতে একা একা কথা বলে, হাসে, নামাজ পড়ে আর সময় মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ছোটবেলা থেকে জংকুক তার নানি লিসাকে জানু বলে ডাকে। মূলত ছোটবেলায় জংকুক নকে বরিগার জ উচ্চারণ করত, তাই নানুকে জানু ডাকত। জংকুকের জানুর সব থেকে আদরের নাতিও জংকুক নিজেই। সে আদরটা এখনো বিদ্যমান। দিন দুনিয়ার কারো প্রতি কোনো নজর নেই, কারো কিছুর খেয়াল নেই তার সমস্ত চিন্তা শুধু জংকুককে ঘিরেই। আর লিসার এই চিন্তা থেকে তাকে মুক্তি দিয়েছে তে। জংকুকের সব খবর এনে তাকে বলাই হচ্ছে তের সব থেকে বড় কাজ। লিসার নিত্যদিনের সঙ্গী হচ্ছে তে। আল্লাদে আদরের সই বলে একে অপরকে ডাকে। নিজস্ব জমিনের ওপর বড় একটা গ্যারেজ এবং
হাফ বিল্ডিং বাড়ি আছে জঙ্কুকের, যার উপরে টিনের ছাউনি আর চতুর্দিক আর ফ্লোর ইটের। জঙ্কুকের বাবা এই জায়গাটা স্বল্প মূল্যে কিনেছিল, তখন বড় করে গ্যারেজ আর সামনাসামনি 2টা বাড়ি করেছিল। তখন তো জঙ্কুকের বাবা টিন দিয়ে বাড়িটা করেছিল, তারপরে জঙ্কুক ইট পাথর দিয়ে নতুন করে তৈরি করে নিয়েছে। 2টা বাড়ির মধ্যে বড় বাড়িটাতে জঙ্কুক ফ্যামিলি নিয়ে থাকে, আর ছোটটা ভাড়া দেওয়া তের মামা জেহপের কাছে। জেহপ মিয়া তার স্ত্রী আয়ু বেগম এবং ছোট্ট ছোট 2টা কন্যা নিয়ে বাড়িতে ভাড়া উঠেছিল জঙ্কুকের বাবা বেঁচে থাকাকালীন। তার বছর 2-1 মাঝেই জঙ্কুকের বাবা গত হয়ে যায়। তিনি জেহপ মিয়াকে বাসা ভাড়া দিয়েছিলেন। ঘর তোলার মতো অর্থ জেহপ মিয়া উপার্জন না করলেও অল্প জমি কিনে একটা ছোট্ট মুদির দোকান দেওয়ার ক্ষমতা ছিল জেহপের। তিনি তাই করেছেন। এখন সেই মুদির দোকান থেকেই সংসার চলছে তার। 2 মেয়েকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছেন। দূর দূরান্তে তাদের বসবাস। এখন বাকি আছে তে। মা মরা মেয়েটাকে নিজের কাছে এনেছিল যখন, তখন তের বয়স 7 বছর। তের মা ব্রেন টিউমারে মারা যায়। উনি মারা যাওয়ার 6 মাসের মাথায় তের বাবা আরেকটা বিয়ে করেন। সহায় সম্পত্তির অভাব ছিল না তের বাবার, কিন্তু মেয়ে বলেই তের প্রতি কোনো আগ্রহ ছিল না ওনার। তাই মেয়েকে তার মামার কাছে পাঠিয়ে দিয়েছেন উনি। প্রতি মাসে সমস্ত খরচ বহন করবেন বলেছেন। জেহপ মিয়া যেদিন বোনের মেয়েকে নিজের কাছে নিয়ে এসেছিলেন, সেদিন তার স্ত্রী আয়ু বেগম খুব ঝামেলা করেছিল, অশান্তি করেছিল। জেহপ মিয়া অত্যন্ত সরল মানুষ, স্ত্রীর সাথে কোনো প্রকার ঝগড়াঝাটি করতে পছন্দ করে না তিনি। কিন্তু তে তার স্ত্রীর চোখের বিষ, মেয়েটাকে সহ্য করতে পারে না আয়ু। কিন্তু মাসের পর মাস তের জন্য যে খরচের টাকা পাঠানো হয়, তাতে আয়ু বেগমের সংসারের একাংশ খুব ভালোভাবে চলে যায়। তাই তো এখন পর্যন্ত তেকে সহ্য করে যাচ্ছেন। তাতেও আয়ু চুপ বসেনি। অকারণে কটু বাক্য মেয়েটাকে বলতেই থাকে উনি সারাটাক্ষণ। জেহপ মিয়া তখন বেশিরভাগ সময় নীরব থাকেন, কারণ মা মরা ভাগ্নিটার মাথার উপরে অন্তত পক্ষে ছাদটুকু তো আছে এটা ভেবে, 3 বেলা কোনো রকম খাবার তো জুটে সেটা ভেবে। মেয়েটা এ বছর 20-তে পা রেখেছেন, সামনে HSC দেবে। এখন ভালো একটা ছেলের সাথে ভাগ্নিটার বিয়ে দিতে পারলেই তিনি শান্তি পাবেন। ছোট থেকে কিছুটা চঞ্চল প্রকৃতির ছিল তে, সময়ের সাথে সাথে ডান পিঠের স্বভাবেরও হয়ে উঠেছে। এটা নিয়ে জেহপ মিয়া খুব বিপদে আছেন। যা মন চায় তাই করে মেয়েটা, কারো কথা শোনে না, কারো কথার পরোয়া করে না। কাজে কথায় বড় স্পষ্টবাদী সে। উচিত কথার বেলায় বন্দুকের গুলির নিশানা ভুল হলেও তের ভুল হয় না। জেহপ মিয়া জঙ্কুককে যেমনটা স্নেহ করেন, তেমনি বয়সের ছোট এই ছেলেটাকে অন্তর থেকে সম্মানও করেন। 15-16 বছর বয়স থেকেই ছেলেটাকে দেখে আসছেন তিনি। অকল্পনীয় ধৈর্য শক্তি আছে ছেলেটার মাঝে। বাবা মারা যাওয়ার পর থেকেই সংসারের ঘানি টানছে। 38 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়ে করতে পারেনি। পরিবারের সবার প্রয়োজনের কথা মাথায় রেখে ছেলেটা শুধু নিজের বেলায় উদাসীনতা দেখায়। শত জটিলতাতেও জীবনের ওপর বিরক্তি প্রকাশ করতে দেখা যায় না তাকে। জেহপের ভাষ্য মতে জঙ্কুক ছেলে না, একটা রত্ন। তার মা মরা ভাগ্নিটার প্রতিও ছেলেটার যত্নের শেষ নেই। সবসময় চোখে চোখে রাখে তাকে। পড়াশোনা থেকে শুরু করে মেয়েটার চলন বলন সমস্ত কিছুর ওপরেই চোখ আছে জঙ্কুকের। ছেলেটার আশেপাশে যে থাকে সবাই ওর আপন হয়ে ওঠার সাথে সাথে দায়িত্ব হয়ে ওঠে যেন। জঙ্কুক গালে হাত চেপে ধরেই বিছানায় শুয়েছিল। তে তখন তার ঘরে গেল, গিয়ে বলল, তাড়াতাড়ি ওঠেন, এখনই বের হব। জঙ্কুক গাল থেকে হাত সরিয়ে তের পা থেকে মাথা অবধি পরোক্ষ করলো। বলল, এই ভর দুপুরে তুই কোথায় যাচ্ছিস? আমি না শুধু, আপনিও যাচ্ছেন। কি? এত চমকানোর কিছু নাই। এখনই যদি না ওঠেন তো আমাকে তো চেনেনি। কই যাব এখন? ডাক্তারের কাছে যাবো। কতদিন ধরে দেখতাছি দাঁতের সমস্যায় ভুগতাছেন, অথচ ডাক্তারের কাছে যাওয়ার সময় হয় না আপনার। এখন যাওয়ার দরকার নাই, আমি সন্ধ্যার পর একটা সময় যাবো নে। তার মানে আপনি আমার সাথে যাবেন না? এখন যাব না। জঙ্কুকের কথার পরোয়া করল না তে। হাঁটটা কাটটা জঙ্কুককে পারে তো কোলে তুলেই হাঁটা ধরে। হাত ধরে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে এলো। জঙ্কুকের শত বাধা মানতে নারাজ তে। শেষমেশ জঙ্কুক বাধ্য হলো তের কথা মানতে। দুজন বাড়ির গেট থেকেই রিক্সা থামিয়ে উঠতে যাবে, ঠিক তখনই নেন্সি 1 মগ গরম লবণ পানি নিয়ে হাজির। সে কি জঙ্কুক ভাই, এত খারাপ শরীর নিয়ে ভর দুপুরে কোথায় যাচ্ছেন? ডেন্টিস্টের কাছে। জঙ্কুক ভাইয়ার দাঁতে ব্যথা করছে, ডাক্তারের
কাছে যেতে চাইলেন, তাই আমি নিয়ে যাচ্ছি। জঙ্কুক হতভম্ব হলো তের কথা শুনে। ও কখন বলল তেকে ডক্টরের কাছে যেতে চাইছে? নেন্সির মন ভাঙলো, সঙ্গে হিংসায় জর্জরিত মন। তেকে বলতে পারলো, আর ওকে কেন বলতে পারলো না জঙ্কুক ভাই? পুচকে এই মেয়েটার ওপর সব সময় বেশি ভরসা করে লোকটা। নেন্সি যে তাকে চোখে হারায় সেটা কেন দেখতে পারে না লোকটা? এত এত আদর যত্ন, মনে কি দাগ কাটে না? নেন্সি দ্রুত হাতে পানির মগটা গেটের ভেতরে রেখে তেকে বলে, তুই নাম, আমি যাইতেছি জঙ্কুক ভাইয়ের সাথে। সামনে না তোর পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করবি এখন, যা। কথাটি বলে নেন্সি রিকশায় উঠতেই যাচ্ছিল, তার আগেই তে এক লাফে রিকশায় চড়ে বলে, আমার পড়াশোনা নিয়ে তোমার এত চিন্তা করা লাগবে না টুনি আপা। এই ভর দুপুরে গরমের মধ্যে পড়তে ইচ্ছা করতেছে না আমার। আর আমার পরীক্ষা, সে তো অনেক দূরে। পরীক্ষা দেরি তাতে কি, এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। নিজের কাটের টাকা খরচ করে জঙ্কুক ভাইয়া যে তোকে পড়াচ্ছেন, সেখানে পড়াশোনা এত গাফলতি হলে তার কি ভালো লাগবে বল? জঙ্কুক ভাইয়ার ভালো লাগবে কিনা সেটা তোমার না ভাবলেও হবে টুনি আপা। এবারের পরীক্ষা আমি জঙ্কুক ভাইয়ার হাত ধরেই দেব। বলতে বলতেই জঙ্কুকের দিকে হাতটা বাড়িয়ে দিল তে। জঙ্কুকও চট করে তের হাত ধরে উঠে পড়ল। দাঁতের ব্যথায় জান যাচ্ছে ওর। তার উপর আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দুই সতীনের ঝগড়া দেখতে হচ্ছে। নেন্সির হাত থেকে বাঁচার জন্য এই মুহূর্তে তের হাত ধরাই বুদ্ধিমানের কাজ। রিক্সা চলতে শুরু করলো সামনের দিকে। নেন্সি রেগে গিয়ে গরম পানির মগটা হাতে তুলে আছাড় মেরে ভেঙে ফেললো রাস্তায়। তার জঙ্কুক ভাইয়ের প্রতি এত কেন অধিকার বোধ এই মেয়েটার? আগে কেন বুঝতে পারলো না নেন্সি? আজকাল নেন্সির পথের কাটা হয়ে যাচ্ছে তে। জঙ্কুক ভাই বলে দিনরাত নাম জপতে থাকে মেয়েটা, অথচ লোকটা তার বয়সের দ্বিগুণ বড় হবে। 17-18 বছরের পার্থক্য দুজনের মধ্যে, কিন্তু বিয়ের আগেই অধিকার খাটিয়ে বউ বনে বসে আছে। নেন্সির ভয় হচ্ছে খুব, ওর সহজ সরল জঙ্কুক ভাই যদি ওই মেয়েটাকে স্নেহের থেকেও বেশি কিছু দিয়ে ফেলে, তবে শত হোক পুরুষ মানুষ তো থাকে পাশাপাশি ঘরে। তে থাকে জঙ্কুকের নানি লিসা বেগমের পাহারাদার হয়ে। কত শতবার এই বিষয় নিয়ে তের মামি আয়ুর কানে বেশ ঠেলে এসেছে নেন্সির মা। তারপরও তের মামি কিছুই বলে না। স্বার্থপর মহিলা, স্বার্থ ছাড়া কিছুই বোঝে না সে। তে তার ঘরে থাকলে একটা রুম দখল হবে, বিদ্যুৎ বিল বাড়বে, ফ্যান চলবে, লাইট জ্বলবে, এ বিষয় মাথায় রেখে সে যে কোনো কিছু শুনতে নারাজ। সব সময় এড়িয়ে চলেন তিনি। অথচ এমনিতে চুন থেকে পান খসলেই তের নামে বদনাম রটাতে ব্যস্ত হয়ে পড়ে ধুরন্ধর মহিলা একটা। তে এবার উচ্চ মাধ্যমিকের 2য় বর্ষের ছাত্রী। মাঝখানে 2 বছর একই ক্লাসে পড়তে হয়েছে মেয়েটার। পড়াশোনায় মেধাবী হলেও এসএসসি পরীক্ষার সময় আয়ু বেগমের কারণে একটা পরীক্ষা দিতে পারেনি তে। রাগে মেয়েটা পড়াশোনা করতেই চায়নি। সে সময় জঙ্কুক ওকে জোর করেছে পরের বার পরীক্ষা দেওয়ার জন্য। এরপর কলেজে ভর্তি করে দিয়েছে নিজের খরচে। তারপর থেকেই তের কলেজের খরচ জঙ্কুক চালায়। এ কারণে আয়ু বেগমও এখন আর বাধা দেয় না পড়াশোনা করতে। কিন্তু কলেজের উচ্চ মাধ্যমিক বাৎসরিক পরীক্ষার সময় সেবার জঙ্কুকের টাইফয়েড জ্বর হলো। হসপিটালে ভর্তি ছিল 3 দিন। তখন জঙ্কুকের বাড়িতে ইউনু ছাড়া কেউ ছিল না। 2 বোন ছিল শ্বশুর বাড়ি, তাদের মধ্যে বড়জন ছিল স্বামীর সাথে গ্রামের বাড়ি, আর ছোট বোন ছিল দূরে মধু চন্ডিমায় ব্যস্ত। সেবার তের বাৎসরিক শেষের পরীক্ষাটা ছিল, কিন্তু সে পরীক্ষা না দিয়ে 3 দিন হসপিটালে জঙ্কুকের সাথে পড়েছিল। জ্বরে আক্রান্ত জঙ্কুকের হুশ জ্ঞান নেই তখন। 3 দিন পর ভীষণ রকম বকেছিল তেকে। এরপর ইউনুকে দিয়ে একটা কারণ দেখিয়ে নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য দরখাস্ত জমা দিয়েছিল। তখন পরীক্ষাও দিতে পেরেছিল তে। সব মিলিয়ে পরীক্ষার ফল ভালো ছিল। নেন্সি জানে সেসব কথা। জঙ্কুকের প্রতি তের এত যত্নশীলতা, তার অতিরিক্ত অধিকার বোধ, বিষয়টা চক্ষু শুল হয়ে গেছে তার কাছে। রিকশায় বসে নিজের পার্স ব্যাগটা খুলে জঙ্কুকের জন্য 1 বোতল গরম পানি বের করল তে, দিয়ে বলল, কুলি করেন, আরাম লাগবে। জঙ্কুক অবাক চোখে তাকিয়ে বলল, কখন করলি এসব? যখন আপনাকে গ্যারেজ থেকে ঘরে ফিরতে দেখলাম তখনই। জানতাম ঘরে ফিরে ফ্রিজ থেকে ঠান্ডা পানি মুখে তুলে চিৎকার করবেন। আপনার মনে না থাকলেও আমার আছে। পানি দিতে গিয়েই দেখলাম টুনি দিদির কুফরি করা পাটিসাপটায় নজর পড়েছে আপনার। একদম দোষারোপ করবি না, ওর পাটিসাপটায় নজর দেইনি আমি। তাহলে বাড়ি গিয়ে ফেলে দেবেন, রাতেই পিঠা বানিয়ে দেব আমি। খেলে সমস্যাটা কি ছিল?
কুফরি করা ছিল আপনাকে বশ বানানোর জন্য। মন চাইলে খাবেন, না হয় তারপর টুনি বিবির আঁচল ধরে ঘুরবেন, সে যেমনটা চায়। এটুকু বলেই পাশ ফিরে খানিকটা মুচকি হাসে তে। নেন্সির অতি আতিক্ষেতার জন্য জঙ্কুক তাকে পছন্দ করে না সেটা তে জানে, আর তার কূটনৈতিক বুদ্ধির জন্য তেও তাকে পছন্দ করে না। জঙ্কুক আর চোখে তেকে হাসতে দেখলো। তের হাসির রহস্যটা জানে সে। রেগে গিয়ে বলল, বেশি পটপট করিস না তে, ওই মেয়েটার নাম শুনলেই মেজাজ খারাপ হয় আমার। ওহো, তাহলে যখন তখন আপনার ঘরে কি করে সে? লোকেরা মুখে মুখে কত কথা বলতেছে আপনি জানেন। টুনিকে নাকি আপনি পছন্দ করেন, তেমনটাই ভাবে সবাই। অসম্ভব, এসব আমি কোনোদিনই ভাবি না। আপনার ভাবা ভাবির দাম দেয় কে? টুনির মা আকারে ইঙ্গিতে সবার কাছে কত কিছু ছড়াইতেছে জানেন। সব জানি, মহিলা মানুষ দেখাই তো কিচ্ছু বলতে পারি না। ভাবতাছি ইউনুরে এবার বিয়া করায় দিমু। টুনির সাথে? পাগল তুই, ভালো মেয়ে খুঁজতাছি, দেখি কি হয়। আর আপনি কি করবেন? তোরে বিয়া দিমু, তারপর জানুরে নিয়ে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ামো, আর কি। আচমকাই অট্ট হাসিতে ফেটে পড়ল তে। রিক্সা সহ যেন কেঁপে উঠল। জঙ্কুক তাকে থমকালো। তে থামলো না, বলল, মনের কথা প্রকাশ করতে এত দ্বিধা কেন জঙ্কুক ভাই? আপনি এত সরল কেন হইলেন? প্রেমিক মন কি বয়স মানে কখনো? বড় জানতে ইচ্ছা করে জঙ্কুক ভাই, আপনি তবে কোন ধরনের প্রেমিক? বেসুজি মেয়েকে নিয়ে এসেছে দুপুরে। জঙ্কুককে নিয়ে তেজে ডক্টরের কাছে বের হয়েছে, তার একটু পরেই বাড়িতে ঢুকেছে সে। জঙ্কুক জানে বোন আসবে। বেসুজি ভাইকে বলে দিয়েছিল রান্না করে নিয়ে আসবে সে, তাই রান্নার ঝামেলাতে যায়নি জঙ্কুক। যদিও এই ঝামেলা খুব একটা পোহাতে হয় না ওকে, কারণ বেশিরভাগ সময় রান্নাতে করে নয়তো ইউনু। রান্নার জন্য একটা লোক রাখা হয়েছিল, কিন্তু লিসা বেগম তাকে ঝাঁটিয়ে বিদায় করেছে, কারণ রান্না ভালো না। বেসুজি লিসা জন্য খাবার গরম করছিল। ওয়েদার যত গরমই থাক না কেন, লিসার গরম গরম খাবার খাওয়াই পছন্দ। তার জন্য আলাদা করে খাবার তুলে গরম করতে হয়। তে আসলো সেই সময়। বেসুজি দেখলো কি পাকা হাতে পাটিসাপটার হালুয়া তৈরি করছে মেয়েটা। তার ভাইয়ের নাকি পাটিসাপটা পিঠা খেতে মন ছুটেছে, সে হিসেবেই তৈরি হচ্ছে পিঠা। বেসুজির সূক্ষ্ম নজর মেয়েটির উপরে গভীরভাবে পর্যবেক্ষণ করছে তেকে। মেয়েটি খুব যত্ন করে ওর ভাইকে। বাবা মারা যাওয়ার পর বাবার জায়গা জঙ্কুক নিয়েছে। বেসুজির মতে ওর বাবা বেঁচে থাকলেও ভাইয়ের মতো এত আগলে রাখতে পারতো না তিনি। সুজির জীবনে সব থেকে সম্মানের মানুষ হচ্ছে তার ভাই জঙ্কুক, আর তার ভাইয়ের জন্য তের মতো একটা যত্নশীল মেয়ে প্রয়োজন, তা সুজি মানে। থেকে ভীষণ পছন্দ সুজির, তবে এই ক্ষেত্রে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ওর বয়স। ওর চোখে এটার পার্থক্য বড় বিষয় না হলেও তার ভাইয়ের চোখে অনেক কিছু। খুব সাহস করে একবার আকার ইঙ্গিতে কথাটি বলেছিল সুজি। ভাইয়ের ঝাড়ি খেয়ে তার শখটা মিটে গেছে, কিন্তু মাথা থেকে এই মেয়েটাকেই ভাইয়ের বউ হিসেবে দেখবে এই ভাবনাটা কিছুতেই দূর করতে পারছে না। এতক্ষণ ধরে কি দেখতেছো বড় আপু? তের প্রশ্নে বেসুজির ভাবনার ছেদ ঘটে। খানিকটা হেসে উত্তর দিল, দেখতাছি না, ভাবতাছি তোর বিয়া হয়ে গেলে আমার ভাইয়ের সংসারটার কি হবে? তো বিয়া করাইতাছো না কেন তোমার ভাইয়েরে? না করতে চাইলে জোর কইরা কি তারে দিয়া কিছু করানো সম্ভব? তুই বল। তাইলে আমার বিয়ার চিন্তাটাও বাদ দাও। তোর সাথে কি আর ভাইয়ের সাথে জোড়া নাকি যে বাদ দেব? তাইলে তাই করো, জোড়া বানায় দাও, সব সমস্যার সমাধান হয়ে যাক। মুহূর্তে চমকে তাকায় সুজি। মেয়েটা স্পষ্ট ভাষায় কি সব ইঙ্গিত দিচ্ছে ওকে। তবে কি তের মনেও তার ভাইকে নিয়ে চিন্তা ভাবনা অন্য কিছু, যেমনটা বেসুজি আর তার পরিবারের বাকিরা ভাবে, কিন্তু কেউ কারো কাছে প্রকাশ করে না। সুজি কিছু বলতেই চাচ্ছিল, ঠিক তখনই ঘরের মধ্যে হাঁক ডাক ছেড়ে প্রবেশ করলো নেন্সির মা। মহিলাটার ফাটাবাসের মতো গলার শব্দে বেসুজির কান যেন ছিদ্র হয়ে যাচ্ছে। রেগে গিয়ে সুজি বলে উঠল, ওই যে বালের মহিলাটা হাজির হয়ে গেছে, এখন নিজের মেয়ের গীত নিয়ে বসবে। ধুর। কথাটি শোনা মাত্রই তে ফিক করে হেসে দিল। নেন্সির মা ততক্ষণে সুজির হাত টেনে নিয়ে সোফায় গিয়ে বসেছে, যেন ঘরটা ওনার নিজের, আর সুজি হচ্ছে অতিথি। সুজি খুব চেষ্টা করলো হাসার, ততক্ষণে নেন্সির মা তাকে নিয়ে আহাজারি করা শুরু করে দিল। শুকিয়ে নাকি খড় কাঠি হয়ে গেছে সে, অথচ নেন্সির মতে গত 2 মাসে ওর 3 কেজি ওজন বেড়েছে। সেটা নিয়ে তার চিন্তার শেষ নেই। এখন ওজন 68তে এসে ঠেকেছে। সুজি হেসে বলল, চাচি আপনাদের দোয়াতে এই মাসে 3 কেজি ওজন বাড়াইছি, কিন্তু আমাদের চিন্তায় তো আপনি শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছেন। এত চিন্তা করবেন না চাচি, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। নেন্সির আম্মা মলিন হাসলো। মেয়েটার টিটকারি দেওয়া কথা সে বুঝতে পেরেছে, কিন্তু সেদিকে পাত্তা দিলে চলবে না। তার আসল কথাটা তুলতে হবে, এবং সেই সুযোগটাও পেয়ে গেল।
শুকাই কি আর এমনিতেই মা? কত চিন্তা আমার মাথায়। একদিকে তোমরা নিজের সন্তান না হলেও তো সন্তানের মতো কাউকে তো আর বাদ দিতে পারি না, চিন্তা তো করতেই হয়। আর একদিকে আমার নেন্সি, সেদিনের মেয়েটা হঠাৎ করেই বড় হয়ে গেল। কেমনে বড় হইলো বুঝতেও পারলাম না। মেয়েরা তো এমনই চাচি। তা নেন্সিকে নিয়ে আবার কি এমন চিন্তা আপনার? কি বলো, বিয়ার বয়স হয়েছে না আমার মাইয়াটার? বিয়ে দিতে হইব তো। তা দিয়ে দেন, দেরি করতেছেন কেন? দেরি কি আর এমনিতেই করতেছি? কারণ তো আছে, সেজন্যই তো তুমি আইসো হইনা চলে আসলাম। চাচি চাচা ভালো আছে? সেটা ভালো, শুধু আমার মতো মাইয়া নিয়ে তারও খুব চিন্তা। নেন্সি যত চাচ্ছে কথার মোড়টা ঘোরাতে, মহিলা ততই টেনে টেনে কথা সেই একই জায়গাতেই নিয়ে আসছে নেন্সির বিয়ে। তে তখন এসে বলল, বড় আপু পিঠা হয়েছে, চাচিরে পিঠা দাও। কিসের পিঠা সুজি? তাও এই রাতের বেলা? ভাইয়ার নাকি তের হাতের পিঠা খাইতে মন চাইছে চাচি, তাই তে পাটি সাপটা পিঠা বানাইতাছে। ও মা, দুপুরবেলা নেন্সি না দিয়া গেল কত পিঠা, ওই গোলাতে বিড়ালে মুখ দিছে চাচি। রান্নাঘর থেকে চিৎকার করে কথাটি বলল তে, অথচ বাড়িতে কোনো বিড়াল নেই, না বাহির থেকে আসে। তে ডক্টরের কাছ থেকে এসে সেই সব পিঠা আবর্জনার বালতিতে ফেলে দিয়েছে। কথাটি শুনে নেন্সির মা মুখটা কালো করে বলল, তাহলে একটু বললেই হয়তো, নেন্সি আবার দিয়া যাইতো পিঠা। কত পিঠা বাসায় পইরা রইছে। আমার নেন্সি অল্প জিনিস বানাইতেই পারে না, আর না থাকলে নতুন করে তৈরি করতো, আবার দিয়া যাইতো। না চাচি, আপনি বলেছেন এটাই তো অনেক। অযথা কষ্ট কেন দিতাম নেন্সিকে বলেন? কষ্ট কিসের? কি বলো সুজি মা, জগকের জন্য আমার নেন্সির চানটাও হাজির। কথাটি বলে জিভ কাটলো মহিলা। ভাবটা এমন যে ফস করে কথাটি মুখ থেকে বের হয়ে গেছে, অথচ নেন্সি জানে ইচ্ছা করে বলেছে মহিলা। আজকে যে এই মহিলাটি তার কার্য সিদ্ধি করে তারপরেই বাড়ি ফিরবে, সেটা বুঝতে বাকি রইল না সুজির। হাই হাই হাই, দেখছো মুখ ফসকে আসল কথাটা বের হয়ে গেল। আসলে হয়েছে কি সুজি মা, আমার নেন্সি তোমার ভাইরে খুব পছন্দ করে। না করার তো কোনো কারণ নাই, তোমার ভাই লাখে একটা, তাই না? তোমাদের দুই বোনের তো বিয়ে হয়েই গেছে। এখন জঙ্গকের জীবনটা তোমরা একটু বোঝা দিতে পারো। কেন দেরি করতেছো জানি না। জঙ্গক তোমার কথা শুনে ওরে একটু বোঝাইতে পারো। সুজির মুখটা হা হয়ে গেছে। পারলে এই মহিলা এখনই ধাক্কা মেরে তার মেয়েকে এই ঘরে পাঠিয়ে দেবে এমন একটা অবস্থা। সুজি কি বলবে, ভাষা হারিয়ে ফেলেছে। তবে নেন্সির মা নিজের কথা চালিয়ে যাচ্ছে। আমার ধারণা জঙ্গক বাবাও নেন্সিরে পছন্দ করে, কিন্তু বলতে লজ্জা পায়। তাছাড়া নিজের বিয়ের কথা নিজেকে বলতে পারে, তোমরা বললা দেখবা জঙ্গক না করব না, আর একটু না করলে জোর করবা, দেখবা ঠিকই আগায় আসবো। বড় আপু, জঙ্গক ভাইকে ডেকে আনো তো, বলবা তে ডাকতেছে, এখনই যেন চলে আসে। গরম গরম পিঠা তার খুব পছন্দ। পিঠা হাতে কথাটি বলতে বলতে বসার ঘরে আসলো তে। রান্নাঘর থেকে সব কথা শুনেছে সে। তার তো খুব ইচ্ছা করছে পিঠার সাথে বিষ মিশিয়ে এই মহিলাকে খাইয়ে দিতে, কিন্তু সব ইচ্ছা পূরণ হয় না সব সময়। সুজি বুঝলো তের উদ্দেশ্য। সে উঠে দাঁড়ালো দ্রুত যাওয়ার জন্য, কিন্তু মহিলা পুনরায় তার হাত টেনে ধরে নিজের পাশে বসিয়ে দিল। তে নেন্সির মায়ের জন্য প্লেটে 2টা পিঠা উঠিয়ে দিয়ে বলল, আচ্ছা তোমার যাওয়ার দরকার নাই, আমি যাইতাছি। গ্যারেজে কাজের চাপ অনেক, দেখা যাইব জঙ্গক ভাই ময়লা হাত ধোয়ার অলসতায় ঘরে আসতেই চাইব না। আমি বরং তার মুখে তুলে দিয়ে আসি। নিজের প্রতি খুব উদাসীন এই লোকটা, কি বলবো। কথাটি শোনা মাত্রই নেন্সির মায়ের চোখ কপট ছেড়ে বের হয়ে আসার অবস্থা। সে হাই হাই করে উঠল। তে পা বাড়াতেই সে পেছন দিক দিয়ে চিৎকার করে তেকে ডাকলো, থামতে বলল। তবে কে শোনে কার কথা? তে শুনলে না, সে তো চলেই গেল। গ্যারেজে কাজ করছিল জঙ্কুক। তে এইদিক ওদিক তাকিয়ে দেখলো কেউই নাই। এই সময় কর্মী দুজন রাতের খাবার খেতে যায়। জঙ্কুক রাতের খাবার একটু দেরিতে খায়। তাতে রোট ক্যালেন করেছিল। বিকালে নরম করে অল্প ভাত খেয়েছে। সন্ধ্যার পর তেমন কিচ্ছু মুখে তুলেনি। গাড়ির পার্টের সাথে যুদ্ধ করছে সে। তে তা দেখে মিটমিট করে হাসে। হাতে পায়ে কালি লেগে আছে মানুষটার। তে এক গ্লাস পানি তুলে ধরে বলল, কুলি করে চুপচাপ হা করুন। জঙ্কুক তের দিকে ফিরে তাকিয়ে বুঝতে পারলো সে কি চাইছে। জঙ্কুক বলল, এখন পিঠা খাবো না, ইচ্ছা নেই। কেন? বিকালে টুনির বানানো পিঠা দেখে তো ঠিকই জিব্রা লকলক করছে। নরম খাবার হিসেবে খাইতে তো খুব ইচ্ছা করছে। ডাস্টবিন থেকে তুলে আনি খাবেন? নেন্সিকে নিয়ে এত হিংসা কেন তোর মনে? কারণ আমি হিংসুটে। টুনিকে দেখলে আমার খুব হিংসা হয়। ওর নাটকীয় পনা দেখলে আমার গা জ্বলে। তাই বলে খাবার জিনিস এভাবে নষ্ট করবি? এভাবে রিজিক নষ্ট করে কেউ? ও
পুরানা জিনিস হলে বারবার করবো। টুনিকে খুব পছন্দ আপনার, তাই না? তো বসে আছেন কেন? জান্না ঘরে আপনার শাশুড়ি বসে আছে আপনার জন্য, বরণ ডালা সাজিয়ে প্রস্তাব নিয়ে আসছে আপনার জন্য। একবার হ্যাঁ বলুন, মেয়েকে এখনই ধরে বেঁধে এনে বাসর সাজিয়ে দেবে। তের চোখে টলটল করছে পানিতে, রাগে চোখ মুখের ভঙ্গিমা বদলে গেছে। জঙ্কুক হতভম্ব। তে পিঠার প্লেট টেবিলে রেখে দ্রুত বের হয়ে গেল সেখান থেকে। জঙ্কুক এলো ওর পেছন পেছন, হাতে পিঠার প্লেট নিয়ে ঘরে ঢুকলো। নেন্সির মা তখনও যায়নি, সুজিকে চেপে ধরে ভাইয়ের বিয়ের জন্য রাজি করাচ্ছে, সঙ্গে আকার ইঙ্গিতে তের নামে কান ভাঙাতেও ছাড়ছে না। জঙ্কুক ঘরে এসেই বুঝতে পারলো তে আজকে এই ঘরে আসেনি, রাগ করে হয়তো মামার ঘরে চলে গেছে। ভীষণ মন খারাপ হলো ওর। জঙ্কুকের গ্যারেজে যাওয়ার প্রবেশ পথ বাড়ির বাইরে। গ্যারেজের দেয়াল ঘেঁষেই বাড়িতে প্রবেশ করার গেট। পুরো বাড়ির এরিয়াতে উঁচু দেয়ালের বাউন্ডারি করা। গেট দিয়ে বাড়িতে ঢুকতে ডান পাশেই ওদের বড় বারান্দা সমেত 4টা ঘর। সামনের প্রথম ঘরটায় জঙ্কুকের, পরেরটাতে থাকে ওর নানু আর তে। জঙ্কুকের রুমের ভেতর দিয়ে তার নানুর রুমে যাওয়ার একটা দরজা আছে। মুরব্বী মানুষ কখন কি দরকার পড়ে বলা যায় না। তাছাড়া নানু অসুস্থ, সেটা মাথায় রেখেই জঙ্কুক দরজাটি রেখেছে। এরপর করিডোরের মতো একটা মাঝারি আকৃতির জায়গা, যেটা বারান্দা থেকে একদম সোজাসুজি। মাঝখানে কোনো দরজা নেই, সেখানে একটা রান্নাঘর, তারপরেই বসার রুম। বসার রুম থেকে রান্নাঘরে প্রবেশ করার জন্য দরজা রাখা। বসার ঘরে সোফার সেট, টি টেবিল সহ একটা সিঙ্গেল খাট রাখা আছে, সেটা ইউনুর দখলে। তার পাশের ঘর বোনদের জন্য রাখা। জামাই সহ যখন ওরা আসে তখন 2 ভাই বিছানা ভাগাভাগি করে নেয়। জঙ্কুকের ঘরের বিপরীতেই গ্যারেজ পড়ে। ভেতরে বাড়ি থেকেও গ্যারেজে প্রবেশ করার একটা দরজা আছে। সেই দরজার সামনে কিছুটা খোলা জায়গা ফাঁকা রাখার পরেই চেহপের ছোট্ট ছোট্ট 2টা ঘর। সেই ঘরের সামনে একটা বারান্দা আছে, বারান্দা সংলগ্ন রান্নাঘর। সুজি আর নেন্সির মা তখনও ওদের বসার ঘরেই বসেছিল। জঙ্কুক চারপাশে ভালোভাবে নজর বুলিয়ে নিয়ে সুজিকে প্রশ্ন করলো, তে কই রে? ও তো এখানে আসে নাই ভাই, গ্যারেজে গেল তো তোমাকে পিঠা দিবে বলে, তাই বলেই তো বের হয়েছিল। গেছিল, আবার চলে আসছে। একটু দেখতো কই গেছে, পড়তে বসছে কিনা দেখায়। এই বছর যেন কোনো গন্ডগোল না হয়। তা শুনে নিন্সির মা মুখ বাঁকায়। এত বড় মেয়ে, তাও আবার পরের মেয়ে, এত আধিক্যতা কেন? এসব দেখে ওনার গা জ্বলে। জঙ্কুকের হাতের পিঠার প্লেট দেখে উনি প্রশ্ন করলো, পিঠা মজা হয় নাই তাই না? জবাবে জঙ্কুক বলল, যে কোনো রান্না তের হাতের ছোঁয়া পেলে অমৃত লাগে চাচি। আমি একটু ঘরে বিশ্রাম নিতে আসলাম, আরামে বসে খাবো। বেসুজি ভাইয়ের কথায় অবাক হয়ে তাকিয়ে আছে, আর নেন্সির মা মহিলাটি স্তব্ধ। সুজি জানে ওর ভাই তের বিষয়ে অন্যরকম যত্নশীল আর ভীষণ রকমের অধিকার বোধও আছে তার, কিন্তু অধিকার বোধ দেখায় সবার আড়ালে, নিজের সীমাবদ্ধতা মেনে। বয়সের পার্থক্য হোক 18 বছরের, কিন্তু সে একজন অবিবাহিত পুরুষ, তাই তো সেই স্থান কাল বুঝে দেখে শুনে আচরণ করে। তের মামি মাঝে মাঝে নানান বিষয়ে তের গায়ে হাতও তুলেন। খুব বেশি একটা বাড়াবাড়ি করলে জঙ্কুক তখন তাকে সরাসরি কিছু বলে না, তবে বিষয়টা অন্যরকম ভাবে সামলে নেয়। যেমন তের পড়াশোনার খরচ, কাপড় চুপুর, অন্য ছোট্ট ছোট্ট সমস্ত চাহিদাই পূরণ করেন। নিজে সরাসরি না দিলেও বোনদের নাম করে দেয়। ওরা সব ভাই বোনই জানে সেসব কথা। শুনেছে জেহব চাচার কাছ থেকে কোনো মাসে বাড়ি ভাড়াও নেয় না। এই সবের পেছনে একটাই কারণ, তের মামি যেন টাকা পয়সার জন্য তের গায়ে হাত না তুলে। তেও সব আবদার করে জঙ্কুকের কাছে, মনে কোনো দ্বিধা না রেখে। পড়ার টেবিলে অহেতুক বই খুলে বসে আছে তে। সুজি এলো সে সময়। তেওকে দেখে চেয়ার টেনে বসতে বলল, কিন্তু চোখ বইয়ের পাতায় সীমাবদ্ধ। সুজি কিছু না বলেই তেকে দেখছে, বোঝার চেষ্টা করছে মেয়েটার মন। সুজি নিশ্চিত কোনো কারণে ওর ভাইয়ের সাথে মেয়েটা রাগ করে চলে এসেছে। তবে নেন্সির মায়ের আনা সম্বন্ধের জন্যই কি এত মনোমালিন্য? পড়তাছিস? ভাই খুঁজতাছিল তোরে। আমারে আবার খুঁজবো কেন সে? আমারে খোঁজাখুঁজি করা বাদ দিতে বলো। তার সংসার সামলানোর জন্য নতুন মানুষ আসতেছে, তার শখের টনি আসতেছে, যার হাতে পাটি সাপটা না খাইতে পাইরা তোমার ভাইয়ের আফসোসের শেষ নেই। তারে তার সুখের সুসংবাদটুকু দিয়ে আসছো না? আমি তা দেওয়ার আগে তার সুখের কাঠায় নিজেই আগুন দিছে সে। আগুন? কিসের আগুন? তোর প্রশংসা করে। কার কাছে? টুনির মায়ের কাছে। কি বলছে? জানতে চাইলে সকাল সকাল ঘরে আসিস, এখন যাই আমি। কথাটি বলেই সুজি উঠতে নিলেই তে ওর হাত টেনে ধরে বসিয়ে বলল, না বইলা যাও, এই কথা বলতে আসো নাই তুমি। ঠেকায় না পড়লে এই ঘরে আসো না জানি। আমার খাটাস মামিরে একটু দেখতে পারো না তুমি? ভালোই চিনিস আমাকে, দেখতাছি। ছোট থেকে তোমাদের দেখেই তো অভ্যস্ত। আর কে আছে আমার? একটা প্রশ্ন করব, সোজা সাপটা উত্তর দিবি। পছন্দ করিস আমার ভাইকে? না। কেন? কোনো খামতি আছে তার মাঝে?
খামতি বলতে কিছু নাই, বরং সে একটু বেশি পরিপূর্ণ। তাহলে এমন ভাবে না করলি যে? তুমি চাও আমি তাকে পছন্দ করি? আমার চাওয়া মুখ্য না, তোর চাওয়াটাই মুখ্য। তোমার ভাইকে শুধু পছন্দ করা যায় না বড় আপু, সে এমন একটা মানুষ যাকে শুধু গভীরভাবে ভালোবাসা যায়। দিন রাত যাকে নিয়ে ভাবতে গেলে ক্লান্তি আসে না আমার মাঝে, যার উপর কোনো অধিকার বোধ না থাকার পরেও অধিকার বোধ ফলাতে ইচ্ছা করে, যাকে নিয়ে একটা জনম কাটালেও আমার পোষাবে না। যদি 1000টা বছর কাটানোর মতো কোনো বরদান পাই, তারপরও পরকালের আশা ছাড়বো না আমি। একটু বোঝার পরপরই আমার মনে ভালোবাসার বীজ বপন করেছে সে। আমার বয়সন্ধিকালের প্রথম আবেগ সে, এরপর ধীরে ধীরে সেই বীজ আমি খুব যত্নে মনে মনে বড় করেছি। এই কুড়িতে এসে এখন ডালপালা এমন ভাবে বড় হয়েছে যে কেউ যদি উপড়ে ফেলতে বলো আমার প্রাণটাই চলে যাবে। এক মুহূর্ত তার দর্শন না পেলে আমার আত্মাটা ছটফট করতে শুরু করে। কথাগুলো বলতে বলতে টেবিলের বইয়ের ওপর মাথা ঠেকিয়ে দিল তে। সুজি শুনছিল ওর কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো, তেমন করে প্রশ্ন করলো, ভাই জানে এই কথা? কোনোদিন বলেছিস তাকে? সে কি জানে জানে না আমি জানি না, কিন্তু তার না বলা অনেক কথাই আমি জানি। কি জানিস? সেও ভালোবাসে আমাকে, কিন্তু প্রকাশ করতে ভয় পায়। বয়সের পার্থক্য আছে তো, লোকে কি বলবে, ভীতু লোক একটা। মাঝে মাঝে আমার খুব আফসোস হয় বড় আপু, আরো 18 বছর আগে আমাকে দুনিয়াতে কেন পাঠালো না আল্লাহ তাআলা? কারণ তিনি সবার ভালো মন্দ বোঝার ক্ষমতা রাখে, যেটা আমাদের নেই। 18 বছর আগে ভাই যে পরিস্থিতিতে ছিল, তার তখনকার পরিস্থিতি আর অনুভূতি আর এখনকার পরিস্থিতি অনুভূতির মাঝে বিশাল ফারাক আছে রে। আমি শুধু কথার কথা বলছি বড় আপু, মাঝে মাঝে অবুঝ হতেও বড় ভালো লাগে। সব সময় অবুঝ হয়ে থাকিস না তে, ভাইরে তোর মনের কথা বলে দে। কেন? সে কি কচি খোকা, বোঝে না আমার মনের কথা? বলার আগেই তো আর বাকি সব বোঝে। মনে মানলে কি হবে, মুখে রোচবে না তা। জীবনে মনের কথা মুখে আনবে না সে। দ্বিধা নিয়ে কোনো বিষয়ে আগায় না ভাই। তাহলে আমার হয়ে খটকালিটা তুমি করো বড় আপু। এই যে এত কথা যায় না নিশো, তাহলে এসবে লাভ কি হইল বলো? সুজি তের কান টেনে ধরলো। তে হেসে উঠলো খিলখিল করে। সুজি আজ খুব খুশি। কি সুন্দর ভাবে সহজ স্বীকারোক্তি দিয়ে দিল মেয়েটা। কথায় কোনো লুকোচুরি নেই, রয়েছে কিছুটা লজ্জা ওর চোখে মুখে। চোখ নত রেখেই সব কথাগুলো বলে গেছে। সুজি খেয়াল করলো সবটা, কি সুন্দর মনের কথাগুলো গুছিয়ে বলে দিল। ভালোবাসার কথাটা প্রকাশ করলো জড়তাহীন ভাবে। কাউকে কতটা ভালোবাসলে এমন করে প্রকাশ করা যায়? বেসুজি মনে মনে ভাবে, ও মেয়ে না হলে তের এই ভালোবাসার প্রকাশ শুনেই ওর প্রেমে পড়ে যেত, তাহলে ওর ভাই কেন গলবে না? সকাল সকাল ব্যাগ ভর্তি বাজার করে ফিরল জঙ্কুক। সুজি এসেছে তাই আদরের বোনের পছন্দের সমস্ত কিছু বাজার করে এনেছে সে। গেট দিয়ে প্রবেশের আগ মুহূর্তে দেখতে পেল কিছু বাচ্চারা খেলছে। 4 থেকে 6-7 বছরের বাচ্চা ওরা। সবগুলোকে চেনে জঙ্কুক, এক একটা বিচ্ছু প্রকৃতির। চক দিয়ে দেয়ালে কিছু একটা আঁকার চেষ্টা করছিল বাচ্চাগুলো। জঙ্কুক একটু ধমক দেওয়ার সঙ্গে সঙ্গেই হইচই করে উঠল। দৌড়ে যেতে যেতে চিৎকার করে বলতে লাগলো, জঙ্কুক ভাই বো কা দাঁতে লাগছে পোকা, ফোকলা দাঁতের জঙ্কুক ভাই বিয়ের জন্য পাচ্ছি। এসব শুনে তাজ্জব বনে গেল জঙ্কুক। কিছু সময় বাচ্চাদের দিকে তাকিয়ে থেকে গেট পেরিয়ে বাড়িতে প্রবেশ করতেই শুনতে পেল, নানির আদরের নাতি মস্ত একটা হাতি, টুনির নামের কিরা, দেবে যে তাকে পীরা। এটুকু বলেই জিভ বের করে ভেঙ্গালো তে। তারপর আবারও ছড়া কেটে বলতে শুরু করলো, মনের কথা মুখে না আনে, দ্বিধা তার পেছন না ছাড়ে। আমার কথা কে ভাবে না, যে ভাবে সে কাছে টানে না। লোকের কথায় কাঞ্জে নারে, প্রেম আসে কি তার জীবনে? বয়স পারে হায়াত কমে, মনের কথা তবুও না শোনে। এতই যদি ধরো ফান, তোমার মনে দাও আমার স্থান। আবল তাবল ছড়া ভালোই কাটতে পারে মেয়েটা, তা জঙ্কুক ভালোই জানে। দুনিয়ার সকল দুষ্টমি ওর মাথায় দিনরাত কুটকুট করে, কিন্তু আজকের এই উল্টাপাল্টা ছড়া কাটার অর্থ জঙ্কুক ধরতে পেরেছে। তাই আচমকায় ধমকে বসলো। থেকে উদ্দেশ্য করে বলল, চুপ! সকাল সকাল পড়ার টেবিলে পড়তে না বসে এমন আজে বাজে ছড়া বানাচ্ছিস, সাথে পাড়ার বাচ্চাদেরকেও শেখাচ্ছিস। এক চর মেরে সব দাঁতগুলো ফেলে দেবো আজ। প্রয়োজনে তোর বিয়েতে যৌতুক আমিই দেবো, বুঝলি? যৌতুক না হয় আপনি দেবেন, দাঁত ফেলে দিলে খাবার চাবানোর কাজটা কি আপনি করে দেবেন? তাহলে যৌতুক হিসেবে আমার আপনাকেই চাই, বুঝলেন? কথাটি বলেই জঙ্কুকের হাত থেকে বাজারের ব্যাগ টেনে নিয়ে
দৌড়ে ঘরে ঢুকে পড়ল তে। জঙ্কুক তাজ্জব বনে গেল, দাঁড়িয়েই রইল। তারপর সারাদিন মাথায় তে নামের পোকাটাই খুলল জঙ্কুকের। কাজে মন নেই। মেয়েটা কৈশোর পেরিয়ে যৌবনে পা রেখেছে এখন। মনের কথা মুখে বলতে শিখে গেছে। বড্ড বিপদে পড়ে গেছে জঙ্কুক। না নিজের অনুভূতিকে প্রাধান্য দিতে পারছে, না নিজের মনকে এসব অনুভব করা থেকে বিরত রাখতে পারছে। বয়সটাকেও তো আর ধরে রাখার উপায় ছিল না। কোনো এক প্রসঙ্গে ছোট ভাই ইউনোর কাছ থেকে প্যাডোফেনিয়া নামক রোগের কথা শুনেছিল জঙ্কুক। টের প্রতি যখন প্রথম কিছু অনুভব করতে পারলো তখন বড্ড দোটানায় পড়ে গিয়েছিল সে। সেই মুহূর্তে এই রোগের নাম শুনে রোগ সম্পর্কে অল্প জেনেছিল। নিজেকে নিয়ে সন্দেহ ছিল এই সমস্ত বিশ্রী রোগে আক্রান্ত হয়েছে কিনা, কিন্তু পরে গভীরভাবে ভেবে দেখলো টের প্রতি ওর আকর্ষণ তো যৌনতা না, ওর ভালো লাগা মুগ্ধতা, যা অন্য কোনো মেয়ে বা অন্য কারো প্রতি কখনোই জন্মায়নি। নিজের চিন্তা অনুভূতি কল্পনা সবকিছুকেই যত তুচ্ছ করে ভাবতে চেয়েছে ততই গভীরে চলে গেছে। আজকাল যে হোক মিয়া ও ভাগ্নিকে বিয়ে দেওয়ার জন্য ওর কাছেই সাহায্য চাইছে। নিজের অনুভূতি আর চিন্তা ভাবনাকে কেন্দ্র করে বড্ড এলোমেলো হয়ে আছে জঙ্কুক। তার ওপর আবার এই মেয়ে স্পষ্ট ইশারা ইঙ্গিতে ওকে আরো পাগল করে তুলছে। না পারছে নিজের মনের কথা বলতে, না পারছে নিজেকে বোঝাতে, না পারছে এই পাগল মেয়েটাকে দূরে সরিয়ে রাখতে, আর না পারছে নিজে দূরে সরে যেতে। সবকিছু মিলিয়ে মাথাটা জটলা পাকিয়ে গেছে ওর। মনটাকে অনুভূতি শূন্য করে ফেলতে পারলে বড্ড শান্তি পেত। এই ক্ষমতা কেন আল্লাহ তাআলা মানুষকে দেয়নি? মানুষ এত কিছু পারে, তবে এই কার্য কেন সম্পূর্ণ করতে পারে না? এমনটা পারলে জঙ্কুক অন্য কিছুর ভাবনা দিয়ে এই ভাবনাকে ডোবাতে চাইতো, কিন্তু শান্তি এখানেও পেল না। যাকে নিয়ে ভাবতে চায় না সে সারাক্ষণ তারই ভাবনাতে রাজত্ব করে বেড়ায়। এই যে এখন ওর কানে তারই কণ্ঠস্বর টের পাচ্ছে। আপনার ফোনটা দেন জঙ্কুক ভাই। একবার নয়, পরপর 3 বার একই কথা। বিরক্ত হয়ে জঙ্কুক কিস্তি মেরে উঠল। বালের ফোন দিয়ে তুই কি করবি? জঙ্কুক এত সময় চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে ভাবছিল। এই কথা বলেই পেছনে ফিরে তাকালো, আর পেছনে ফিরে সত্যি সত্যি দেখে ভেবাচাকা খেয়ে গেল। বার কয়েক শুকনো ঠোক গিলল। কেমন লাগছে আমাকে? আমার মায়াবতীর মতো। দেখেই কথাটি ঠোঁটের আগায় চলে এসেছে জঙ্কুকের। ও নিজেই হতভম্ব হয়ে গেল তাতে। তার চোখে মুখে আনন্দ ভাসছে। সে না শোনার মতো করে আবার বলল, কার মতো? কিছু না, সুন্দর লাগছে, যা এখন। মিনিয়ে যাওয়া গলায় কথাটি বলল জঙ্কুক। আমি শুনে ফেলেছি, কথা কেন ঘোরাচ্ছেন? বলেই ভুরু নাচালো তে। ওর ঠোঁটের চাপা হাসি। জঙ্কুকের হৃদয়ে মৃদু কম্পন হলো যেন। নিজেকে সামলে নিয়ে জঙ্কুক বলল, কে চাই তোর? গ্যারেজে কত ধরনের কত লোক আসে, এত ঘন ঘন আসবি না। আর এমন সেজে তো কখনোই না। আচ্ছা আসবো না, কিন্তু আপনাকে ডেকে নিয়ে যাব। এখনো তো কতবার ডাকছি, শুনেন নাই? চিন্তায় ছিলাম একটা, খেয়াল করিনি। ফোন কেন লাগবে? ছবি তুলবো। তো আমার ফোন কেন? বারে সবসময় আপনার ফোন দিয়েই তো তুলি। আমার কি ফোন আছে নাকি? সুজি আছে, ওর ফোন থেকে তুলে নে যা। বোকার মতো কথা বললেন। বড় আপু কি বাড়ি থাকে? যখন তখন মন চাইলে কি তার ফোন ঘাটাঘাটি করে ছবি দেখতে পারবো? হাঁপ ছাড়লো জঙ্কুক। কথায় পারবে না তের সাথে আগে থেকেই জানতো। কথার পেছনে কথায় একটা যুক্তি দাঁড় করানো আছে এই মেয়েটার কাছে। পকেট থেকে ফোন বের করে জঙ্কুক এগিয়ে দিয়ে বলল, যা এখন। আপনি চলেন, ছবি তুলে দিয়ে দেবে। বড় আপু বাড়ি নেই, কই গেছে জানি না। আমার কাজ আছে, পারবো না এখন। বসে বসে চিন্তা করা ছাড়া আপাতত আপনার কোনো কাজ নেই। ছবি তুলতে তুলতেও চিন্তা করা যায়। চলেন তো। কথাটি বলে জঙ্কুকের হাত ধরে টেনে নিয়ে এলো তে। বাধা দেওয়ার ইচ্ছা জঙ্কুকের হলো না। প্রতিবারের মতো নিজের অনুভূতির কাছে হেরে গেল। নিজের একমাত্র মায়াবতীকে এই মায়াবী সাজে দেখার ইচ্ছাটা আরো বেড়েই চলছে। জঙ্কুক মুগ্ধ চোখে দেখে যাচ্ছে আড়ালে আবডালে। ফর্সা গায়ের রঙে হলদে শাড়িটাতে বেশ মানিয়েছে মেয়েটাকে। গাঢ় কাজলে চোখ লেপটে আছে লাল লিপস্টিক। পাতলা চিকন ঠোঁটে রঙের মেলা বসিয়েছে যেন। কানে ছোট ঝুমকা, কানের পিঠে লাল টকটকে জবা ফুল গোজা। কি অপরূপ লাগছে তার মায়াবতীকে। দিনকে দিন এই মায়াবতীর লীলায় তলিয়ে যাচ্ছে জঙ্কুক। ইচ্ছা করছে একটু জড়িয়ে ধরে টপাটপ ওই রঙের মেলা বসানো ঠোঁটে গাঢ় চুমু আঁকতে। এই বাসনায় মনকে ফেরাতে কতটা যাতনা সহ্য করতে হচ্ছে ওকে, সেই কথা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না, কেউ বোঝে না, কাউকে বুঝতে দেয় না জঙ্কুক।
একের পর এক ছবি নিখুঁত চোখে দেখছে জঙ্কুক। যত দেখছে ততই দেখতে ইচ্ছা করছে। অসংখ্য ছবিতে ভরপুর ওর ফোনটা, সবটাই তের ছবি। একের পর এক ছবিতে হাত ছুঁয়ে যাচ্ছে জঙ্কুকের। ওর ফোনের অ্যালবাম তের ছবিতেই ভেসে গেল। নিজের ফোনে নিজের দু একটা পারিবারিক ছবি ছাড়া কোনো ছবিই নেই। পুরোটা ফোন ভর্তি তের ছবি। ফোনের সম্পূর্ণ গ্যালারি তের দখলে। ঘামে ভেজা জঙ্কুককে জোর করে টেনে এনে সেলফিও তুলেছে মেয়েটা। কিছু ছবি ওর নানু লিসা বেগমের সাথে, দুজনে বেশ খুনসুটি করছে এমন ছবি। আচমকাই একটা ছবিতে জঙ্কুকের চোখ পড়ল। সঙ্গে সঙ্গেই এক ঠোক গিলে চোখ সরিয়ে নিল জঙ্কুক। যখন লিসা আর তে মিলে জঙ্কুকের দুইটা সানগ্লাস নিয়ে কাড়াকাড়ি করছিল, তখন জঙ্কুক পটাপট ছবি তুলছিল, কিন্তু ও লক্ষ্য করেনি এমন একটা ছবি ভুলে তোলা হয়ে গেছে। ছবিতে তে দুহাত উঁচু করে লম্বা লম্বা চুলগুলো খোপা করছিল। তখন পেটের কাছের কাপড় সরে গিয়ে ওর মসৃণ কোমরটার বেশ কিছু অংশ উদাম হওয়া ছিল। এমন একটা মুহূর্তের ছবি জঙ্কুকের ফোনে। জঙ্কুক ছবিটা মুছে ফেলতে চাইল, পরক্ষণে থামলো। ছবিটাতে অপরূপ লাগছে দেখে দু হাতে অবাধ্য চুলগুলো খোপা করছে, দৃষ্টি নিচে রাখা। ছবিটা মুছে ফেলার বদলে জঙ্কুক আলাদা একটা ফোল্ডারে গোপনে যত্ন করে রেখে দিল। উদ্দেশ্য আর কেউ যেন না দেখে। যদিও এই ফোনটাতে নির্দ্বিধায় নাড়াচাড়া করে, তবুও সাবধানতা অবলম্বন করতে চাইল। ছবি তোলার পর তে এখনো ছবিগুলো দেখেনি, দেখতেও চায়নি। এই সুযোগে আবারও আসবে জঙ্কুককে জ্বালাতন করতে। মেয়েটা ভারী চালাক, জঙ্কুক বোঝে সব। সারাক্ষণ জঙ্কুকের নজরে থাকতে চায় সে। জঙ্কুক তা জানে, সুযোগ খুঁজে কখন কিভাবে একটু বিরক্ত করা যায়। কিন্তু বিরক্ত হওয়ার ভান করলেও ভেতরে ভিতরে জঙ্কুক পুলকিত বোধ করে। তে বোঝে জঙ্কুকের অনুভূতি, তবে জঙ্কুক ধরা দিতে চায় না। ওদের দুজনের বয়সের পার্থক্যটাই জঙ্কুককে দাবিয়ে রেখেছে। নয়তো খুব তো কঠিন ছিল না জেহপের কাছে প্রস্তাব রাখা। কিন্তু সমাজ কি বলবে, জেহপ চাচাই বা কি ভাববে। বড্ড অসহায় লাগে জঙ্কুকের। মনটা এই বয়সে এসে এমন করে ভুল জায়গায় বেঁকে গেল কেন সে জানে না। তের প্রতি সব সময় স্নেহ মায়া কাজ করেছে ওর। সেই জায়গা থেকে সব সময় খেয়াল রাখার চেষ্টা করেছে, কিন্তু মায়া মায়া করতে করতে মেয়েটার ছায়াও ওর প্রিয় হয়ে গেছে কখন সেটা সে আন্দাজ করতে পারেনি। সংসার, দায়িত্ব আর রোজগারের বাইরে অন্য কোনো কিছু ভাবার অবকাশ হয়ে ওঠে না। তেমন করে কোনো অনুভূতি নাড়া দিয়েছে ওকে। নিজেকে নিয়ে ভাবার সময়টা কোথায় পেয়েছে জীবনে, এখনই বা কোথায় পায়। কিন্তু এখন এই বয়সে এসে গোপনে মনটা অন্যের কথা ভাবতে বাধ্য করছে ওকে। এই সমস্ত অনুভূতি এড়াতে চেয়েও পারছে না জঙ্কুক। ওর মন জুড়ে কানামাছি খেলে যাচ্ছে। তের মায়ায় জড়ানো মুখটা ধরতে চেয়েও ধরতে চায় না জঙ্কুক। ছুঁয়েও ছুঁতে চাওয়ার ইচ্ছাকে দূরে সরিয়ে রাখছে। এই যাতনা কতদিন সইতে পারবে কে জানে। এই প্রথমবারের মতো নতুন একটা ফোন হাতে পেল তে। আগে কখনোই নিজের ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করেনি ও। যেখানে অনেক খুশি হওয়ার কথা ছিল সেখানে মনটা খারাপ হয়ে গেল তের। কারণ এখন আর রোজ রোজ জঙ্কুকের কাছে কারণে অকারণে গিয়ে জ্বালাতে পারবে না সে। গিয়ে বলতে পারবে না বান্ধবীকে কল করব, বড় আপু ছোট আপুর সাথে কথা বলতে ইচ্ছা করছে, কিংবা ছবি তুলে দেন ইত্যাদি। এই সমস্ত জ্বালাতন তের ইচ্ছাকৃত। জঙ্কুক ওর এমন আচরণে কখনোই রাগ করে না, তবে রাগ করার ভান করে তে সেটা জানে। লিসা পাশে বসেছিল, ওর ফোনটাও লিসার হাত দিয়ে এসেছিল ওর কাছে। লিসা নানির হাত দিয়ে কোনো উপহার আসছে মানে সেটা নিঃসন্দেহে জঙ্কুক ভাই কিনে দিয়েছে, সেটা তার জানা আছে। প্রথমে ফোনটা দেখে খুশি হলেও পর মুহূর্তেই মুখটা বেজার হয়ে গেছে তার। তের চেহারার 12টা বেজে গেছে দেখে লিসা বুঝতে পারলো মনটা খারাপ। তাই আন্দাজ করেই বলল, পছন্দ হয় নাই? তাহলে চেহারাটা হাড়ি পাতিলের মতো বানায় রাখছস কেন? তোমার নাতিরে চালানোর পায়তারা বন্ধ হয়ে গেল তাই। কথাটি বলেই বড় একটা দীর্ঘশ্বাস ফেলে তে। লিসার সাথে বসে বকবক করার অভ্যাস আছে ওর। লিসা বেগমও মানসিক ভারসাম্যহীন রোগী হলেও কাউকে উপদেশ দেওয়ার সময় খুব ভেবে চিনতে বুদ্ধিমানের মতোই কথা বলে। তের সাথে তার সম্পর্ক শুরু থেকেই বন্ধুত্বপূর্ণ, গলায় গলায় ভাব যাকে বলে। তের উত্তরে লিসা বেগম একগাল হেসে বলল, মাথা মোটা মাইয়া, অহন্ত রোজ রোজ আরো বেশি জ্বালাইতে পারবি। ইউনুর মতন দিন রাইতে এখন টুনুর ফোন আমার বড় নাতিরও বাঁচবো। দে ওখানে একটা ফোন দে। ফোন কইরা কইবি তোমার জানু তোমার অপেক্ষায় আছে, এখনই বাইরে ক।
তে চোখ দুটো বড় বড় করে তাকালো। ও নিজেও তো এই বিষয়টা মাথায় আনতে পারেনি। আগে জঙ্কুকের কাছে যাওয়ার কারণ খুঁজতে হতো, আর এখন কাছে না গিয়েও দূর থেকে তার সঙ্গ পাওয়ার ভালো সম্ভাবনা আছে। তে লাফিয়ে উঠে লিসাকে জড়িয়ে ধরে গালে চুমু খেলো। লিসার মুখটাতেও টান টান হাসি। নাতির জন্য তেকে তার খুব পছন্দ। নাতিকে আড়ালে কয়েকবার বলেছে, জঙ্কুক এড়িয়ে গেছে, তে ছোট, ওর সাথে যায় না, মানুষ শুনলে হাসাহাসি করবে, এই সমস্ত বলে কথা কাটিয়েছে। কিন্তু নাতির মনের কথা সে পড়তে পারে। তের মনের খবর বহু আগে থেকেই জানে সে, তাই নতুন করে জানার কিছু নেই। তে ভাবলো কল করবে জঙ্কুককে, লিসার কথা মতো কাজ করবে। কিন্তু তখনই ওর মাথায় খেয়াল হলো মেসেজ করে করে চালালে বেশি মজা লাগবে। ও উঠে চলে গেল ইউনুর ঘরে। আজকে ইউনু বাড়িতেই ছিল। চাকরির জন্য দিন রাত পড়াশোনায় ব্যস্ত থাকে সে। ইউনু কিছুতেই ফেসবুক আইডি খুলে দেবে না তেকে। এই নিয়ে দ্বন্দ্ব চলল দুজনের। ইউনুর ভাষ্য মতে ফেসবুক আইডি ব্যবহার করলে তে নাকি পেকে যাবে। তর্ক করে জেতার সম্ভাবনা না দেখে তে ফিরেই যাচ্ছিল। আচমকাই কিছু মনে পড়তেই পেছনে ফিরে তাকিয়ে অভিনয় করতে করতে বলে চলল, তুমি কি সুন্দর! না, তুমি সুন্দর না, তুমি অপরূপ সুন্দর। আমার দেখা পৃথিবীর সব থেকে সুন্দরী নারী তুমি। চাপা কেন মারতাছেন? বিশ্বাস করো, সত্যি বলছি আমি। তুমি কসম কেটে বলতে বললে তাও বলবো। এই অবধি বলে থামেতে পেছনে ফিরে তাকিয়ে ভুরু নাচায়। ইউনু বিস্ময়ে হা হয়ে আছে। প্রতিবেশী বাড়ির এক মেয়ের সাথে বেশ কিছুদিন ধরে ফ্লার্টিং করছে ও। না প্রেম টেম কিছু না, ওই লেজে ঘোরানো যাকে বলে। সুন্দর সুদর্শন পুরুষ সে। মেয়েরা নিজেই যেচে পড়ে তার পেছনে ঘুরে। তবে ওর ভাই এসব জানলে ওকে পিটিয়ে ছাদে শুকিয়ে শুটকি বানাবে, তাও ও জানে। ওর ফোনটা লকড থাকে সব সময়। তাহলে তে কিভাবে জানলো এসব? তা জানার জন্য কিছু বলতে যাবে তার আগে তে বলল, কুকর্ম ঢাকার জন্য আজকাল মানুষের মোবাইলে তালা লাগানো থাকে, কিন্তু কুকর্ম কি আর চাপা থাকে? এটুকু বলে মুখটা বাঁকালো তে। ইউনুকে জব্দ করার জন্য চিৎকার করে বলল, জঙ্কুক ভাই! ইউনুর দৌড় আর দেখে কে দৌড়ে এসে তের হাত থেকে ফোনটা নিয়ে ফেসবুক আইডি খুলতে ব্যস্ত হয়ে পড়ল। তে মনে মনে বেজায় খুশি। ইউনুকে আদেশ করার মতো করে বলল, জঙ্কুক ভাইয়ের সাথে অ্যাড করে দিবেন। ইউনু প্রথমে ভুরু কুচকালো, পরে জবাবে বলল, ভাই এসব বোঝে না, প্রয়োজনে মেসেঞ্জার চালায় শুধু। জানি আমি, ওটাও খুলে দেন। তের পেটের খবর ইউনো জানে। কথা লাগানোর অভ্যাস নেই মেটার, তবে ওর কথা না শুনলে রক্ষা থাকবে না তা নিশ্চিত। ভাইয়ের কথা চিন্তা করেই খুলে দিতে ইচ্ছা ছিল না ওর, কারণ ইউনো জানে তে জঙ্কুককে পছন্দ করে। তবে নিজের ভাইয়ের মনের খবর ওর জানা নেই। সেই ছোট থেকে তেকে চোখে চোখে রেখে এসেছে সে। কলেজে পড়া মেয়েটার একটা ছেলে বন্ধু নেই। প্রয়োজনে ক্লাস করে বাড়ি ফিরে সময় মতো। সবটাই তার ভাইয়ের জন্য। গত 2 বছর ধরে তের বিষয়টা টের পেয়েছে ইউনো, তবে সরাসরি কখনো প্রশ্ন করেনি। ভাইয়ের মনের খবর পরিষ্কার ধারণা না পাওয়া অবধি এই বিষয়ে কথা না ভাবাই ভালো। আজ যদি প্রথমেই জানতো মেয়েটা আইডি খুলতে চাচ্ছে ওর ভাইয়ের জন্য, তাহলে প্রথমে এত কথা খরচ করতো না। ভেবেছে নতুন ফোন পেয়ে অন্য সবার মতো শয়তান কামড়াচ্ছে মেয়েটাকে। কিন্তু তের প্রথম কথাই ছিল জঙ্কুকের সাথে তার আইডির যোগাযোগ রাখা। এই কথাটাই ইউনুর মনটা নরম করে দিয়েছে। থেকে তার খুব পছন্দ তার ভাইয়ের জন্য, শুধু ভাইটা মানলেই হয়। জঙ্কুক প্রযুক্তির এত কিছু ঘাটাঘাটি করে না। কাজের প্রয়োজনে যতটুকু প্রয়োজন হয় ততটুকুই ব্যবহার করে। তাই ওর আইডির সব তথ্য আছে ইউনুর কাছে। আজকে তেরটাও রাখলো। অবশ্য তে পরবর্তীতে এই পাসওয়ার্ড বদল না করে তো থাকবে ভেবেই মনে মনে দুষ্টু হাসলো ইউনু। দুজনের ওপর এবার নজরদারি রাখার সুবিধা হবে ওর। ভেবেছিল পূর্ণতার পর তিলোত্তমাকে পেছনে ঘোরাবে কয়দিন, তবে এইবার প্রতিজ্ঞা করেই বসলো তে যদি ওর ভাইকে পটাতে পারে তাহলে মেয়েদের সাথে ফ্লার্ট করা বন্ধ করে দিয়ে একদম ভদ্র ছেলে হয়ে যাবে। জঙ্কুকের মনে হচ্ছে তের জন্য মোবাইল ফোন কিনে আনেনি, বরং নিজের জন্য যেচে পড়ে সর্বনাশ ডেকে এনেছে ও। আজকাল গ্যারেজের কাজ কম, মোবাইল ফোন হাতে নিয়ে বসে থাকতে হচ্ছে। দিন রাত 24 ঘন্টা জ্বালিয়ে মারছে মেয়েটা। জঙ্কুক ভাই এটা লাগবে সেটা লাগবে জানো ডাকে। ঘরে তেল নেই, মরিচ নেই, নুন নেই। এই অবধি ছিল প্রথম কয়দিন। এরপর কখন খেতে আসবেন, কি খাবেন, কি রান্না করব, এসব চলল কিছুদিন। তারপর বান্ধবী এটা বলেছে, পাশের বাড়ির ভাবি ভেগে গেছে, ফুলির মা আছাড় খেয়ে পড়ে পা ভেঙেছে, হ্যানতেন কত কথা। নানান কথা যেন তের ঝুলিতে ভরা। জঙ্কুককে এসব আজে বাজে মেসেজ করে জ্বালাতন করছে সে। জঙ্কুকের জ্বালার শেষ নেই। আজকাল বিনা মেসেজে জঙ্কুকের খালি খালি লাগে। এই তো গতকাল কলেজে গিয়েছিল তের ক্লাস টেস্ট ছিল কলেজে।
কলেজে যাওয়া আসা, পরীক্ষা দেওয়া সব মিলিয়ে 3 ঘন্টার মতো কোনো মেসেজ আসেনি জঙ্কুকের ফোনে। সেই 3 ঘন্টা কত শতবার ফোন হাতে নিয়েছে জঙ্কুক নিজেও জানে না। কাজে মন না বসায় তের কলেজ অবধি চলে গিয়েছিল। তারপর যখন নিজের কর্মজ্ঞান হয়েছে তখন নিজেই ফিরে এসেছে, তের সামনে গিয়ে দাঁড়ায়নি পর্যন্ত। প্রথম দিন যখন তের মেসেজ আসে ওর মেসেঞ্জারে, সে খুব অবাক হয়ে গিয়েছিল। মেসেঞ্জারে হাতে গোনা 2-1 জনের সাথে যোগাযোগ তাও কাজের ক্ষেত্রে, বাকিরা ইমো কিংবা হোয়াটসঅ্যাপে। মায়াবতী নামের একটা আইডি থেকে মেসেজ করেছে, সালাম দিয়ে কুশলাদি জানতে চেয়েছে। প্রোফাইলের নামটা দেখেই তাৎক্ষণিক আন্দাজ করে ফেলেছিল জঙ্কুক আইডির মালিকটা কে হতে পারে। তাই বরাবরের মতোই থমকে বাংলা লিখে মেসেজ করলো জঙ্কুক, মোবাইল কিনে দিছি প্রয়োজনে ব্যবহার করতে, তোকে ফেসবুক চালানোর জন্য দেই নাই। দিন রাত যদি এখানে পড়ে থাকতে দেখি থাপড়ে সব দাঁত ফেলে দেব বেয়াদব। কথায় আছে পাগলরে না বলিও না, নাও ঝোলাইতে। জঙ্কুক যেন সেদিন সেই কাজটাই করে দিয়েছিল, পাগলকে তার পাগলামির কথা স্মরণ করিয়ে দিয়েছিল। তাছাড়া নিষিদ্ধ জিনিসের ওপর মানুষের আসক্তিটা বেশি থাকে। জঙ্কুকের বেলাতেও তাই ঘটে। নিজের জন্য নিষিদ্ধ যাকে ভাবে তাকে কাছে পাওয়ার ভ্রান্তি মনে লোভ জাগিয়ে তুলেছে। কি অদ্ভুত একটা মায়া জালে ফেসে গেছে ও, মনকে মানাতে পারে না, নিজেকে বোঝাতে পারে না। তের সান্নিধ্য পেলে মনটা ভালো থাকে, আবার তেকে হারানোর ভয়ে হৃৎপিণ্ড কাঁপে। জঙ্কুক ভাই, একটা প্রশ্ন করার ছিল। ফোনের নোটিফিকেশনে সচকিত হলো জঙ্কুক। তের মেসেজ, দিন তো দিন মেসেজ করে, এখন রাতে ঘুমানোর আগ পর্যন্ত চলে দুজনের মেসেজ আদান প্রদান। সব উদ্ভট অদ্ভুত প্রশ্ন করে। জঙ্কুক ধৈর্য ধরে উত্তর দেয়। ওর নিজের মাঝে লুকিয়ে থাকা প্রেমিক সত্তাটাকে টেনে বের করতে চাইছে মেয়েটা। আজকাল নিজেকে নিয়ন্ত্রণ রাখার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলছে জঙ্কুক। সম্মোহিতের মতো তের মেসেজের ডাকে সাড়া দিয়ে ফেলে। এই নিয়ে বড় অস্থিরতায় সময় পার করছে সে। আবার কি অদ্ভুত ভালো লাগা কাজ করে। তাই কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে নিজেকে স্রোতে ভাসিয়ে দিতে চায় জঙ্কুক। যা হবে দেখা যাবে। তের প্রশ্নের উত্তরে লিখল, বল। আপনি কোনোদিন কাউকে ভালোবেসেছেন? প্রশ্নে চকিত হলো জঙ্কুক। ইনিয়ে বিনিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মেয়েটা, কিন্তু জঙ্কুক নিজস্ব অনুভূতি প্রকাশ করতে অপারগ। রাত হয়েছে, তুই এখন ঘুমা। আমার ঘুমের চিন্তা আমার, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। তোকে ফোন কিনে দেওয়াটাই ভুল হয়েছে। পড়াশোনা চাঙ্গে তুলে দিন রাত ফোনে লেগে থাকিস শুধু। ভুল বললেন, আমি ফোনে লেগে থাকি না, আমি আপনার পেছনে লেগে থাকি। এত পড়াশোনা করে কি করব? বড় আপু ছোট আপু তো কত পড়াশোনা করলো, সেই তো সংসার সামলাচ্ছে। তো তোর কি এখন সংসার লাগবে? আমার তো একটা সংসার আছে জঙ্কুক ভাই, কিন্তু এই সংসারে আমার কোনো পাকাপোক্ত অধিকার হয়নি। কারণ সংসারের কর্তা এখন অবধি আমাকে কর্তি করে ঘরে তুলে নেয়। কর্তা যে বড়ই নিষ্ঠুর, না সে নিজে বোঝে না আমাকে তার কাছে ডাকে। সে শুধু দিন রাত অন্যেরা কি ভাববে সেই চিন্তায় ডুবে থাকে। বয়স যে বেড়ে বুড়ো হয়ে যাচ্ছে সেই দিকে কর্তার নজর নাই। আমি কি ভাবতেছি জানেন? না, তোর ভাবনা চাই না, আমার কাজ নেই। রাত হয়েছে, ঘুমা। আপনি যে এখন ঘুমাবেন না তা আমি জানি, মিথ্যা বলবেন না। তো কি করব? আপনি এখন আমার ভাবনা নিয়ে সারা রাত পার করবেন আর মনে মনে আমাকেই কল্পনা করবেন। শেষের মেসেজে চোখ রেখে চেয়েই রইল জঙ্কুক। আজকাল মেয়েটা শুধু তার মনে না বরং মস্তিষ্কেও বিচরণ করছে। অদ্ভুত অনুভূতিতে বেশ কিছু সময় বোধ হয়ে রইল জঙ্কুক। আচমকাই কানে ভেসে এলো সুরেলা কণ্ঠস্বর। চিনতে অসুবিধা হলো না জঙ্কুকের। তে গলা ছেড়ে গান গাইছে। তোমার চোখেতে প্রেম, মুখে অভিমান, বুকে আছে ভালোবাসা পাহাড়ি সমান। তোমার চোখেতে প্রেম, মুখে অভিমান, বুকে আছে ভালোবাসা পাহাড়ি সমান। মনে বড় জ্বালা, কইরো না অবহেলা। হে মনে বড় জ্বালা, কইরো না অবহেলা। সরলে মন নিয়ে করো না খেলা। মনের আয়নায় বারবার ভেসে ওঠে প্রিয়তমা তোমার মুখ। তোমাকে নিয়ে সব গানের কবিতা, তোমাকে ঘিরে সব সুখ। এই মনে বড় জ্বালা, কইরো না অবহেলা। সরলে মন নিয়ে করো না খেলা। চুরি করে চুরি দেয়, তুমি ছাড়া কেউ নয়, তাই তো তোমায় বড় চেনা মনে হয়।
বিছানা ছেড়ে উঠে জঙ্কুক দরজার পাশে এসে দাঁড়িয়েছে। আগে কখনো তের কণ্ঠে গান শুনতে পারেনি ও। কতটা আবেগ মিশ্রিত কণ্ঠে গান গাইছে মেয়েটা। জঙ্কুকের ঘোর লেগে গিয়েছিল। ঘোরটা কাটে মোবাইলের নোটিফিকেশনের শব্দে। একটা ভয়েস মেসেজ আর সাথে লেখা, গান নয় জঙ্কুক ভাই, ঘুমের ওষুধ পাঠালাম আপনার জন্য। অসহ্য রকমের ভালো লাগায় মনটা ভেসে যেতে লাগলো জঙ্কুকের। ও গানটা শুনতেই থাকলো যে অবধি ওর ঘুম না এলো। তের জ্বালাতন জঙ্কুকের কাছে যতটা মধুর লাগে, নিন্সির বেহায়াপনা ঠিক ততটাই তিক্ত অনুভূতি হয়। মাঝে বেশ কিছুদিন নিন্সি তার মামার বাড়ি বেড়াতে গিয়েছিল, তাই জঙ্কুক আর তে এই কয়টা দিন দুজনেই শান্তিতে ছিল। নিন্সি অবশ্য কল করেছে জঙ্কুককে মাঝে মাঝে, জঙ্কুক কল রিসিভ করেনি। একদিন তো ইউনুকে কল ধরিয়ে মিথ্যে বলিয়েছে জঙ্কুক জরুরি কাজে কলকাতা গিয়েছে, তাই ফোন বাড়িতে রেখে গেছে। আগেও 2 বার জঙ্কুক কাজের সূত্রে কলকাতা গিয়েছে, তখন তার গ্যারেজের সকল কাজ দেখাশোনা করেছে ইউনু, আর নিন্সি তা আগে থেকেই জানতো, তাই বিশ্বাসও করেছে। এই বুদ্ধিটা অবশ্য তেই জঙ্কুককে দিয়েছে। তবে নিন্সি ফিরে এসে আগের তুলনায় অধিক জ্বালাতন বাড়িয়ে দিয়েছে জঙ্কুককে। গ্যারেজে এসে উপস্থিত হয় সে, বারবার কল করে এটা ওটা জিজ্ঞাসা করে, বাড়িতেও আসে। তের কি তা সহ্য হয়? নিন্সিকে শায়েস্তা করার জন্য তের মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। ইউটিউব ঘেটে ভৌতিক সমস্ত সাজের টিউটোরিয়াল দেখে ভালোভাবে মেকআপ করে নিল সারা মুখে। লিসা বেগম তখন বসে বসে তের সাজ দেখছিল। তের প্রস্তুতি দেখে তিনি রোমাঞ্চকর কিছু অনুভব করছিল। তের সঙ্গে যেতে পারলে ভালো লাগতো, তবে আফসোস সে যেতে পারবে না। বসে বসে তেকে এটা ওটা এগিয়ে দিচ্ছে, তেকে প্রস্তুত হওয়ার জন্য সাহায্য করছে। তের সাজ কমপ্লিট হলেই 2 হাতে তালি বাজিয়ে আনন্দ প্রকাশ করছে লিসা বেগম। বাচ্চাদের মতো লাফিয়ে উঠছে তিনি। মজা হইব টুনি ভাগিদারে এবার জনমের শিক্ষা দিয়ে আইবি আমার নাতির দিকে, জানি কোন নজরে না তাকায় সিনার মাগি কোনখানকার। তেতা শোনা মাত্রই খিলখিল করে হাসলো। এরপর কেশে গলা ঠিক করে আওয়াজ বদলে শাকচুনির মতো বিটকুটে হাসির অভিনয় করে দেখতে লাগলো। তখনই বাইরে থেকে গমগমে গলায় কথা বলতে বলতে ঘরে প্রবেশ করলো জঙ্কুক। তে দৌড়ে গিয়ে জঙ্কুকের ঘরে লুকিয়ে পড়লো। জঙ্কুক রাতে ঘরে ফিরেই আগে তার নানু জানুর খবর নেয়। এটা তার প্রতিদিনের রুটিন। সে খাবার খেয়েছে কিনা, কিছু লাগবে কিনা, ওষুধ ঠিক মতনে খাচ্ছে কিনা, এই সমস্ত খোঁজ খবর নিয়ে তবেই সে নিজের রুমে গিয়ে কাপড় ছেড়ে ফ্রেশ হয়। জঙ্কুক খেয়াল করলো আজকে তার নানু জানু একটু বেশি খুশি, কথায় কথায় মুচকি হাসি দিচ্ছে। জঙ্কুক বিষয়টা দেখে মজা নিতে নিতে বলল, আজকে এত খুশি কেন আমার জানু? কাহিনী কি? ঘরে ঠোকো তাইলে বুঝবা। কথাটি বলে লিসা বেগম হাসে। কেন, ঘরে কি আমার লেগা বউ সাজায়া রাখছো? মজা করতে করতে কথাটি বলে জঙ্কুক। বউ তো তোরে বাইন্ধা রাখতে পারতো না, আইস একটা পেতনির দর্শন করবি, তোর ঘরের পেতনি। কথাটি বলে লিসা পুনরায় হাসে। এবার হাসিটা তের মতো করে অভিনয় করে দেওয়ার চেষ্টা করলো। জঙ্কুক তার নানি লিসার হাসি দেখে নিজেও হাসলো, তবে লিসার কথা পাত্তা না দিয়ে নিজের ঘরে চলে এলো। এমনটা নতুন নয়, মাঝে মাঝেই অদ্ভুত আচরণ করে তার নানি। ঘরের বাতি জ্বালানোর জন্য সুইচ বোর্ড হাতড়াতে গিয়ে কারো মুখের ওপর হাত পড়তেই জঙ্কুক চমকে গেল। ছিটকে দূরে সরে গিয়েও আবারও দ্রুত সুইচ বোর্ড হাতড়ে আলো জ্বালাতেই এক চিৎকারে ছিটকে পড়ল। ছোট থেকেই জঙ্কুকের একটু ভূতের ভয় আছে, এটা তার বাড়ির সকলে জানে। একদম নিরিবিলি রাস্তায় একা হাঁটতে ভয় পায় ও। থেকে দেখে এক মুহূর্তের জন্য চমকে উঠেও ওর মস্তিষ্ক ধরে ফেলেছে বিষয়টা। রেগে চেঁচিয়ে উঠল জঙ্কুক। সব সময়ের মতো সেই একই সংলাপ বলল, থাপড়ে সব দাঁত ফেলে দেব ফাজিল মেয়ে, মাঝরাতে এসব কি? তে পাত্তা দিল না সেসব, উল্টো জিভ বের করে ভেঙচি কেটে বলল, আপনার গুরুতর সমস্যা সমাধান করতে যাইতাছি। আমার সমস্যা? কোন সমস্যা? টুনি বেবির সমস্যা। কি করতে চাইতাছস তুই শুনি? তে জঙ্কুকের মুখে আঙুল চেপে কথা বন্ধ করে দিয়ে চোখ পাকালো। হাত ধরে টানতে টানতে লিসার ঘর অবধি এনে বলল, আমি যা কমু আপনি এখন তাই শুনবেন। একদম আমার কথা হেলা ফেলা করলে আপনাকে আমি চাবায়া খামু। কথাটি বলেই জঙ্কুকের হাত ধরে ঘর থেকে বের হয়ে গেল তে। হতভম্ব জঙ্কুক চলল তের পেছন পেছন। যেতে যেতে নিচু সুরে বলল, যেখানে নিয়ে যাবি যা, কিন্তু আগে তোর মুখটা ধুইয়া আয়, আল্লাহর দোহাই লাগে তরে। তে পেছনে তাকিয়ে আবারও চোখ পাকায়। এদিক ওদিক তাকিয়ে নিজেকে ঠেকে নিয়ে জঙ্কুকের হাতটা ধরে বাড়ির পেছনের রাস্তা দিয়ে হাঁটা ধরে। সামনে
সামনে একটা ছোট্ট কলা বাগানের ভেতরে ছোট্ট সরু রাস্তা, যে রাস্তাটি একদম নেন্সিদের বাড়িতে গিয়ে পৌঁছায়। সেই রাস্তা ধরেই দুজন নেন্সিদের বাড়িতে গিয়ে পৌঁছালো। নেন্সি যে ঘরে ঘুমায় সেই ঘরের জানালার সামনে গিয়ে দাঁড়ায় দুজন। তে ফিস ফিস করে জঙ্কুককে বলে, আপনি এখানেই দাঁড়াবেন, আমি জানালায় টোকা দিব। টুনি আছে নাকি বুঝতে পারলেই আপনাকে ইশারা করব। আপনি ওর নাম ধরে ফিস ফিস করে ডাকবেন। আমি কেন ডাকবো, তুই ডাক। চুপ, একদম চুপ, যা বলছি করবেন। আমার ডাকে কাজ হলে আপনাকে কেন আনতাম সাথে? গলার সুর নিচু করে ডাকবেন। জঙ্কুকের শরীরে ঘাম ছাড়ছে। এই মেয়ে আজ না কোন কেলেঙ্কারি করেই ছাড়ে কে জানে। তে অল্প পরিসরে ফিস ফিস গলায় একে একে সমস্ত কিছু বুঝিয়ে বলে জঙ্কুককে। শুনেই জঙ্কুকের কলিজা ঠান্ডা হয়ে এসেছে। এই মেয়েটাকে এখানে এত রাতে তার আসা উচিত হয়নি। জঙ্কুক ফিরে যেতে চাইলো, তে তাকে টেনে ধরলো। ফিস ফিস গলায় ধমকালো, চোখ পাকালো, এক হাতে জঙ্কুকের হাত শক্ত করে ধরে রাখলো যেন পালিয়ে যেতে না পারে। তে জানালায় খটখট আওয়াজ করলো। 3-4 বার করার পরও কোনো সারা শব্দ এলো না। তের মেজাজ খারাপ হলো, রেগে ফিসফিস করে বলল, টুনির বাচ্চা টুনি, ঘুমায়া গেছস নাকি? মরার ঘুম ঘুমাস? বলে তে আরেকটু শব্দ করে জানালায় টোকা দিল। সঙ্গে সঙ্গে ভেতর থেকে কাঁপা কাঁপা কণ্ঠস্বরে নেন্সি বলল, কে 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 জানালার বাইরে? তে আনন্দে আটখানা। জঙ্কুককে ইশারা করলো। জঙ্কুক চোখ মুখ বন্ধ করে গলার স্বর নিচু করে ডাকলো নেন্সিকে। নেন্সি, কে? নেন্সি আমি। আমি কে? জঙ্কুক। খুশিতে আত্মহারা নেন্সি জানালা খুলতে এলো তড়িঘড়ি করে। তে চোখ টিপ টিপ করে তাকায় জঙ্কুকের দিকে, মুখে ভেঙচি কাটে নেন্সির উদ্দেশ্যে। জঙ্কুককে জানালার পাশ থেকে সরিয়ে নিজেই জানালার পাশে এসে দাঁড়ালো। নেন্সি জানালা খুলে কাউকে দেখতে পেল না। নিচু সুরে ডাকলো, জঙ্কুক ভাই, জঙ্কুক ভাই আছেন? তে পুনরায় জঙ্কুককে জানালার সামনে ঠেলে দিল। হাতের ইশারায় বোঝালো মুখে যেন হাসি নিয়ে সামনে দাঁড়ায়। জঙ্কুক কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায় মুখে হাসি নিয়ে। তাকে দেখা মাত্রই নেন্সির মুখে বিজয়ের হাসি। জঙ্কুক ভাই, আপনি এত রাতে এখানে কেন? তোরে দেখতে মন চাইলো। জঙ্কুকের উত্তরে নেন্সির মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে। নিজের হাতে নিজে একটা চিমটি কাটলো। ব্যথা পেয়ে মন আনন্দে নেচে উঠলো। লজ্জা পাওয়ার ভঙ্গি করে বলল, আমি আপনার কে হই যে এত রাতে দেখার শখ জাগছে? কথাটি বলেই জঙ্কুকের দিকে পিঠ করে বাংলা সিনেমার নায়িকাদের মতো কাপাকাপির ভান করলো সে। লজ্জা না পেয়েও 2 হাতে মুখ ঢেকে নিল। তে নিচে বসে মাথা উঁচু করে সবটা দেখার চেষ্টা করলো। এসব দেখে তের আর তর সইল না। জঙ্কুককে সরিয়ে শাকচুন্নির মতো গলার সুর বদলে বলে উঠল, ভয়ে নেন্সির চোখ কপট ছেড়ে বেরিয়ে আসার জোগাড়। পেছনে ফিরতেই তের সেই বিটফুটে হাসির শব্দ কানে আসে। তের চেহারা এবং হাসি দুটোই কুৎসিত লাগলো তার কাছে। নেন্সির মনে হলো তার সামনে কোনো ডাইনি দাঁড়িয়ে আছে। নেন্সির চোখ উল্টে সঙ্গে সঙ্গেই এক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। শুরুতে ভয় পেলেও তের অভিনয়টা খুব উপভোগ করছিল জঙ্কুক। ভূতের ভয় পাওয়া জঙ্কুক সত্যিটা জানার পরও তের অভিনয় দেখে ভয়ে কাঁপছিল। সেখানে নেন্সি তো সত্যি ভূত মনে করে নিয়েছে। তার জ্ঞান হারানোটা স্বাভাবিক। নেন্সি মাটিতে পড়ে যেতেই তে জঙ্কুকের হাত ধরে ওখান থেকে দৌড়ে পালালো। নেন্সি যা চিৎকার দিয়েছে তাতে তো পুরো মহল্লার মানুষের ঘুম ভেঙে যাওয়ার কথা। রাত এখন 1টার বেশি সময়। কলা বাগানের ভেতর দিয়ে আসার সময় জঙ্কুক টের পেল পথের ধারে কেউ আছে। মাঝরাতে মহল্লা টহল দেওয়ার জন্য চৌকিদার হাঁটছে, হয়তো সেই। জঙ্কুকের ভাবনার মাঝে টর্চের আলো জ্বলে উঠল। জঙ্কুক দ্রুত তের হাত ধরে টেনে নিয়ে একটা দেয়ালের আড়ালে দাঁড়িয়ে পড়ল। নেন্সির চিৎকার বোধহয় চৌকিদার শুনেছে, তাই তো এদিকটাতে আসছে। ব্যবসা গরমে ঘেমে নিয়ে একাকার জঙ্কুক থেকে বুকে জড়িয়ে নিতেই ভেতরটাতে আরো উষ্ণতা অনুভব করছে। তের 2 হাত জঙ্কুকের বুক বরাবর। জঙ্কুক পাশ ফিরে চেয়ে আছে। তের চোখ জঙ্কুকেই আবদ্ধ। ঠোঁটের কোনায় চাপা হাসি ওর। জঙ্কুকের চোখ এড়ায়নি তা। বড্ড অসহায় অনুভব করছে জঙ্কুক। জীবনে প্রথম তের এত কাছাকাছি ও দুজনের মধ্যে কিঞ্চিত ফাঁক
ফাঁক নেই। তের নরম শরীরটা ভালোই অনুভব করতে পারছে জঙ্কুক, যা মস্তিষ্কে হানা দিতেই শুকনো ঢোক গিলল সে। অবিবাহিত নারী পুরুষ এক ঘরে থাকলে নাকি তাদের মাঝে আরেকজন প্রবেশ করে, তা হলো শয়তান। জঙ্কুক সে ভয়ে শয়তান তাড়ানোর দোয়া আওড়াতে লাগে মনে মনে। জঙ্কুকের মন থেকে শয়তান দূরত্বে রইলেও জঙ্কুকের বুকে যে পেট নিয়ে লেপ্টে আছে, শয়তান এবার তাকে সুরসুরি দিতে লাগলো। দুহাত বাড়িয়ে তে জঙ্কুকের গলাটা জড়িয়ে ধরে গলায় মুখ গুজে ঠোঁট নাক ঘষতে লাগলো জঙ্কুকের গলায়। তের ভাবটা এমন যেন সে খুব ভয় পাচ্ছে, তাই এমনটা করছে। তবে জঙ্কুক জানে এটা ইচ্ছা করেই করছে, সুযোগ পেয়ে তার ফায়দা লুটছে। জঙ্কুক না পারছে কিছু বলতে, না পারছে থেকে নিজের কাছ থেকে সরাতে। তার মনে হচ্ছে এবার সে নেন্সির মতো অজ্ঞান হয়ে যাবে বোধহয়। সেই সন্ধ্যায় জঙ্কুক নাস্তা করেছিল, তারপর পেটে আর কিচ্ছু পড়েনি। রাতে ঘরে এসে গোসল করে ভাত খেত, কিন্তু নেন্সিকে ভয় দেখানোর চক্করে তা আর হলো কই। ক্ষুধায় পেটের পোকাগুলো কামড়াকামড়ি করছে। উপরন্তু এত এত উত্তেজনায় জঙ্কুকের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। রক্তচাপ কমে যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে আসার জোগাড়। বুকের ভেতরে ঢোল পিটানোর মতো হৃৎপিণ্ডটা আওয়াজ করছে। তে নীরবে জঙ্কুককে চেপে ধরে নিজের কাজ হাসিল করছে। কোনো দিকে পরোয়া নেই তার, অনুভূতিগুলোকে অনুভব করতেই ব্যস্ত সে। লোকটা নেন্সিদের বাড়িতে আওয়াজ পেয়ে রাস্তা দিয়ে না গিয়ে কলাবাগান দিয়ে সেদিকে দৌড়ে গেল, যে কারণে আশেপাশে নজর বোলানোর সময় হয়নি তার। নয়তো আজকে নির্ঘাত একটা কেলেঙ্কারিতে জড়িয়ে যেত জঙ্কুক আর তে। লোকটা চলে যেতেই জঙ্কুক আলগোছে থেকে নিজের কাছ থেকে আলাদা করে দিল। দুজন সাবধানে বাড়ি ফিরে এলো। ফিরে এসেই জঙ্কুক তের উদ্দেশ্যে একটা বাক্যই খরচ করলো, কাণ্ডচা ঘটানোর ঘটিয়েছিস, এবার দ্রুত এই বেশ বদল কর। জঙ্কুককে জরুরি তলবে টেকে জেহব মিয়া এখন নিজে মুখে কুলুপ এঁকে বসে আছে। জঙ্কুক উৎসুক হয়ে বসে আছেন, তিনি কেন ডেকেছে তা শোনার অপেক্ষায়। ভেতরে ভেতরে শঙ্কা জেগেছে। সেদিন রাতের ঘটনা নিয়ে কিছু জিজ্ঞাসা করবে না তো? সেই ভৌতিক ঘটনার তো এক সপ্তাহ কেটে গেছে, যদিও কেউ কিছু টের পায়নি। জঙ্কুক শুনেছে নেন্সি মাঝরাতে ভয় পেয়েছে কিছু একটা দেখে, তবে কি দেখেছে তার কোনো বর্ণনা দেয়নি নেন্সি। শুধু বলেছে জানালার কাছে ভয়ঙ্কর কিছু দেখেছে। ওকে ঝাড়ফুঁক করে ওর পরিবার, কোনো খারাপ জিনের আশঙ্কা করছে তারা। শুনেছে বাড়িটাও নাকি বন্ধ টন্ধ করা হয়েছে হুজুরকে ডেকে। এর মাঝে নেন্সি আর জঙ্কুকের তীর সীমানায় আসেনি, বলতে গেলে ঘরে বন্দী হয়ে আছে মেয়েটা। জঙ্কুক তো ভেবেছিল নেন্সি ওর কাছে আসবে, ওকে জিজ্ঞাসা করবে, জঙ্কুক ভাই আপনি কি গিয়েছিলেন আমার বাড়িতে? তখন জঙ্কুক সরাসরি মিথ্যা বলে দেবে। যে কোনো ধরনের মিথ্যা কথা বলতে যদিও জঙ্কুকের গলা কাঁপে, শব্দ বের হতে চায় না। জীবনে মিথ্যা যতবার বলেছে ততবারই এমন হয়েছে। মিথ্যা বলার অভ্যাস নেই ওর, সত্যি বলতে না পারলে এড়িয়ে যায় কথা। জঙ্কুকের ভাবনার মাঝে আয়ু বেগম এসে হাজির হলো। তার সাথে একজন মহিলা। জঙ্কুক চেনে তাকে, সম্পর্কে তের ফুপি হয়। এই পর্যায়ে জঙ্কুকের মনে কুকাইতে শুরু করলো, এই মহিলা এসেছে মানে তের উদ্দেশ্যেই এসেছে, নিয়ে যেতে চাইছে না তো? তেমনটা হলে জঙ্কুক তাকে আটকাতে পারবে না, সেই অধিকার তার নেই। তবে তে যাবে বলে মনে হলো না জঙ্কুকের। এটা ভেবেই তার মনটা একটু শান্ত হলো। আয়ু বেগম চুপ করে বসে থাকা তার স্বামী জেহবকে খোঁচা মারতেই জেহব নড়ে চড়ে বসে, বলে, জঙ্কুক তুমি তো তের ফুপিকে চেনো, তিনি এসেছে তেকে দেখতে, আর তে চলে গেল ওনাকে দেখে। জেহবের কথা শুনে জঙ্কুক তাকালো সুরাইয়া নামের মহিলাটির দিকে। তে তার বাবার বাড়ির লোক এড়িয়ে চলে। ভদ্রলোক এখন অবধি মেয়েকে এক নজর দেখতে আসেনি, সব সময় বোনকে পাঠিয়েছে। তে ঘৃণা করে ওর পিতাকে, বাবার বাড়ির প্রত্যেকটা লোককে। এই পর্যায়ে তের ফুপি সুরাইয়া তাকায় জঙ্কুকের দিকে। তিনি বলে, তের মায়ের মৃত্যুর পর ভাইকে বড় ঘরে বিয়ে করিয়েছি। তাদের শর্ত ছিল আগের ঘরের মেয়েকে তাদের সঙ্গে রাখা যাবে না। মেয়ের জন্য ভাইয়ের জীবন নষ্ট হতে দিতে তো পারতাম না। তাছাড়া খরচ তো ঠিকই ওর বাপ ওরে পাঠাচ্ছে, আমিও তো আসি মাঝে মাঝে ওকে দেখতে। আজ অব্দি ফুপু বলে ডাকেনি, দেখলেই পালিয়ে বেড়ায়, কষ্ট হয় না বলো? এই পর্যায়ে জঙ্কুক একটু মৃদু হাসে। যাদের ভেতরে নিজেদের অবিচারের কাজে বিন্দু অনুশোচনা নেই, তাদেরকে সঠিক বুঝ বেটে খাওয়ালেও কাজ হবে না। তবুও জঙ্কুক বলল, তা অবশ্য ঠিকই বলেছেন, কষ্ট তো আপনাদেরই হয়। বাবা খরচ দেয়, কিন্তু মেয়েকে দেখার আবদার কোনো দিনই করলো না, মেয়েকে কাছে ডাকলো না, সে কেমন আছে জানতে চেয়েও কখনো যোগাযোগ করলো না। শুধুমাত্র দায়বদ্ধতার খাতিরে মেয়ের খরচটুকু পাঠিয়েছে। আপনারাও আপনাদের ভাইয়ের উচ্ছিষ্ট অংশটুকু খোঁজ রাখেন, মাঝে মাঝে আসেন। শত হলেও রক্তের সম্পর্ক বলে কথা, ওর থেকে আপনাদের কষ্ট তো একটু আধটু বেশি, তাই না? মহিলাটি ফেলফেলে চোখে তাকালো জঙ্কুকের দিকে। একটা শুকনো ঢোক গিলল ওনার মুখে, আর কথা আসলো না। আয়ু বেগম জঙ্কুকের কথায় খুব আনন্দ পেল, মুখ বাঁকালো উনি। এই পর্যায়ে জেহব আবারও বলল, উনি এসেছেন একটা খবর নিয়ে, তের বাবা নাকি থেকে
বিয়ে দেওয়ার কথা বলেছেন। বিয়ের খরচ সব উনি দেবেন, শুধু ভালো পাত্র বাছাই করে যত দ্রুত সম্ভব থেকে বিয়ে দিতে বলেছে। বাহ, 16 কলা তো পূরণ হয়ে গেল চাচা। বাবা তার মেয়ের জন্য সঠিক পাত্র বাছাইয়ের ভারটুকু আপনার ওপর ছেড়ে দিয়েছে, এখানেও উনি অপারক। কথাটি বলেই তাচ্ছিল্য হাসল জংকুক। তোমরা আমার ভাইয়ের অবস্থাটা বুঝবে না। শুনেছি তুমি নাকি বিয়ে শাদী করোইনি, বুঝবে কিভাবে? বাবার দায়িত্ব পালন করার জন্য বুঝি সন্তানের বাবাই হওয়া জরুরি? জংকুকের প্রশ্নে তের ফুপি কিছু বলতে যাচ্ছিল, তার মাঝেই আয়ু বেগম বলল, বিয়ে শাদী করে নাই তো কি হয়েছে? ভাই হইয়া বাপের দায়িত্ব ঘাড়ে তুলে নিছে, ভাই বোনদেরকে মানুষ করছে, তাদের জীবন গুছায়া দিছে, নিজের কথা কোনোদিনও ভাবে নাই। বাপ কেমন হওয়া উচিত সেটা আমাকে জংকুককে দেখা যায় না রাখেন। ফিরে গিয়া নিজের ভাইরে বর্ণনা কইরা শুনাইবেন। তের ফুপি আয়ু বেগমের দিকে বাঁকা চোখে তাকালো। মহিলাটি সুযোগ পেয়ে অপমানের চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে, তবে সে কোনো প্রকার কথা কাটাকাটিতে জড়াতে চাচ্ছে না। জংকুককে যে জেহব মিয়া অনেক মানে সেটা বুঝতে পেরে গেছে তার আচরণে। এই পর্যায়ে তাদের সাথে ভালো ব্যবহার করে তেকে একটা ঘরে বিয়ে দিয়ে নিজের খাট থেকে বোঝাটা নামাতে পারলেই বাঁচে। যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে দেখা যাবে তার ভাই তার ঘাড়ের ওপর তেকে তুলে দেবে, যেটা সে চাচ্ছে না। যদি তেমনটা হয় তাহলে ভাইকে নাও করতে পারবে না। ভাইয়েরটা খেয়ে পরে বেঁচে আছে তো, তাই এই ঝামেলাটা এখানেই শেষ হোক, তিনি না হয় একটু সয়ে নেবে আপাতত। জেহব মিয়া পুনরায় জংকুককে উদ্দেশ্য করে বলল, আমি বোকাশোকা মানুষ বাবা, আর তে তো তোমার দায়িত্বেই থাকে। ওর ভালো মন্দ তুমিই দেখে আসছো, নিজের বোনদের মতো ওকেও চোখে চোখে দেখে রেখেছো, সেই সুবাদে ওর জন্য ভালো পাত্র বাছাইয়ের দায়িত্বটা তুমিই নাও। এই পর্যায়ে জংকুক ঘামতে শুরু করলো। ওর জিভে কথা জড়িয়ে যাচ্ছে, অথচ মনের ভেতর থেকে ঠেলাঠেলি করছে তেকে ওর নিজের জন্য চেয়ে রাখতে, কিন্তু কথাটা ও নিজের মুখে বলতে পারবে না। ভেবে রেখেছিল বেসুজিকে পাঠাবে জেহব চাচার কাছে বোনকে বলার জন্য, মনে মনে এতদিন প্রস্তুতি নিয়েছে সে, কিন্তু এই মুহূর্তে সে কি উত্তর দিবে তা ভেবে পাচ্ছে না। তার ভাবনা শেষ হওয়ার আগেই আচমকাই আয়ু বেগম বলে বসলো, তুমি ভালো পাত্রর কাছে পাত্র বাছাইয়ের ভার দিতেছো দেখা তাজ্জব লাগতেছে আমার। এর জন্য জংকুকের থেকে ভালো পাত্র দুনিয়াতে আর পাইবা না তুমি। জেহব মিয়া চমকে গেল। তার স্ত্রীর মুখ চলে বেশি, তবে সে অনেকদিন ধরে মনে মনে এই কথা ভেবে রেখেছিল, তবে বলার সাহস পায়নি। না, তার স্ত্রী আয়ুর মতো লোভে পড়ে না। তার স্ত্রী বরাবরই চায় জংকুকের কাঁধে থেকে পুরোপুরি ভাবে তুলে দিতে, তাহলে এই বাড়িতে থাকার ভাড়াটা দিতে হবে না তাকে। তাই তো একটা শিয়ানা মেয়ে জংকুকের ঘরে পড়ে থাকে বলে আয়ু বেগমের একটুও খারাপ লাগে না। মানুষ কথা বললেও কানে তোলে না, কিন্তু জেহব মিয়া মনে মনে চায় জংকুকের সাথে তের বিয়ে হোক, তবে ভালোবেসে। জংকুক ভালো ছেলে, তার চোখের সামনেই তো বড় হয়েছে সোনার টুকরা ছেলে। তার ভাগ্নিটাও তো এতিম, ভাগ্নিটা যদি একটু সুখ পেত তাহলে তার থেকে খুশি কেউ হতো না। জংকুকের কাছে তার ভাগ্নিটা নিরাপদে থাকবে। আয়ু বেগমের কথা শুনে চমকে উঠেছে জংকুক। এই প্রথমবারের মতো আয়ু বেগমের ফটর ফটর কথা বলা তার ভালো লেগেছে, নয়তো এই মহিলা থেকে 10 হাত দূরত্ব বজায় রেখে চলে সে। প্রচুর পরিমাণে অপছন্দ করে আয়ু বেগমকে। হাই হাই, আপনাদের মাথা খারাপ হয়েছে নাকি? গায়ে পড়ে মেয়েটাকে আপনাদের কাছে রাখতে দিয়েছি, তাই বলে যা ইচ্ছা তাই করবেন? এই ছেলের বয়স কত? গড়ায়ু হিসাব করলে আমার ভাতিজি ভবিষ্যতে অথই পানিতে হাবুডুবু খেতে থাকবে। বর্তমানে মানুষের গড়ায়ু শুনেছি 60 বছর। কথা বলার সময় একটু ভেবেচিন্তে কথা বলতে পারেন না? তের ফুপির কথাটা জংকুকের বিবেককে জাগ্রত করলো। এভাবে সে কখনো ভেবে দেখেনি। সত্যি তো মানুষের গড় আয়ু 60 বছর। মাঝপথে ওর যদি কিছু হয়ে যায় তে তো পুনরায় আগের জায়গায় এসে দাঁড়াবে, তখন তের কি হবে? এমনিতেই সে হাই ব্লাড প্রেশারের রোগী, মাঝে মাঝে প্রেশার উঠে অবস্থা নাজেহাল হয়ে যায়। একটা বাক্য আর জংকুকের মুখ থেকে বেরি হলো না, কিন্তু নিজের আবেগকে দূরে ঠেলে দিয়ে বাস্তবতা গ্রহণ করে নেওয়াটা জংকুকের জন্য বড্ড কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। আয়ু বেগম আর সুরায়া নামের মহিলাটা এরই মধ্যে কথা কাটাকাটির চূড়ান্ত পর্যায়ে। জংকুক উঠে দাঁড়ায়। আমি আপনার কথাটা মাথায় রাখবো চাচা, আমি সর্বোচ্চ চেষ্টা করব তের জন্য ভালো কিছু করার। ওর জন্য সর্বোচ্চ ভালো পাত্র বাছাইয়ের চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। প্রচন্ড মানসিক চাপ অনুভব করছে জংকুক। কথাটুকু বলে আর দাঁড়ায় না, শরীরটা কোনো রকম টেনে টুনে নিজের ঘরের বিছানায় এসে টান টান হয়ে শুয়ে পড়ে। পুরো পৃথিবী একদিকে আর অন্যদিকে ওর মায়াবতীর সঙ্গে মনে মনে গড়ে তোলা ওর সংসারের স্বপ্ন, যা সে এতদিনে কল্পনায় সাজিয়ে এসেছে। না নিজের ইচ্ছায়, না সবটাই তার মনের ইচ্ছায়। মন থেকে অনুভূতি নামক শত্রুটাকে যদি কোনোভাবে মুছে ফেলা যেত তাহলে জংকুকের আজ এত কষ্ট পেতে হতো না। এখন চাইলেও তো
এতটা সহজে মুছে ফেলা যাবে না। বিছানায় একদম নির্জীব হয়ে পড়ে থাকে জংকুক। এত সময়তে এই বাড়িতে ছিল না, তার ফুপি এসেছে দেখে পাশের বাড়িতে গিয়ে লুকিয়েছিল। এখন মহিলাটি চলে যেতেই বাড়ি ফিরল এবং ঘরে ঢুকেই দেখতে পেল জংকুক ঘুমাচ্ছে। এমন অসময় জংকুক অসুস্থ না হলে কোনোদিনই ঘুমায় না। এরই মধ্যে দুবার গ্যারেজ থেকে ছেলেরা জংকুককে ডেকে গেছে। জংকুকের শরীর ভালো না বলে তে তাদেরকে বিদায় করে দিয়েছে। সন্ধ্যার আজান পড়তেই তে ডাকলো জংকুককে খুব ধীর সুস্থে। ঘুম ভেঙে চোখ খুলে তের চেহারাটা দেখা মাত্রই বুকের খাঁচায় ব্যথা অনুভব করলো জংকুক। দ্রুত চোখ সরিয়ে নিল। বিছানা থেকে পা নামাতেই তে জংকুকের হাত ধরে বসে পড়ল পাশে। আজকে কি খুব অসুস্থ বোধ করছেন জঙ্কুক ভাই? প্রেশারটা কি বেড়েছে? ইউনো ভাইকে খবর দেই। আমি ঠিক আছি, গত রাতে ঘুম হয়নি, মাথা ব্যথা করছিল, তাই তুই ঘরে যা, পড়তে বস, নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি গেলাম। কথাটি বলে তের হাত থেকে নিজের হাতটা সরিয়ে উঠে দাঁড়ালো জংকুক। দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। তে ফেলফেল চোখে তাকিয়ে রইল। ওর মন বলছে ওর জংকুক ভাই মিথ্যা কথা বলছে, কিছু একটা নিয়ে চিন্তা করছে, তবে কি সেটা ধারণাও করতে পারল না তে। জংকুকের গ্যারেজে কাজ করে এক কর্মীর নাম হচ্ছে তাপস। তাপসের ফোন পেয়ে জংকুক কোনো রকম দৌড়ে বাড়িতে এসেছে। এসেই দেখলো বাড়ি ভর্তি লোকজন। জংকুক রাজধানীতে গিয়েছিল তার গ্যারেজের কাজে লাগবে এমন কিছু মেশিন কেনার জন্য। তখন কর্মচারীর ফোন পেল বাড়িতে নাকি তেকে নিয়ে কিছু হয়েছে। জংকুক আর দাঁড়ালো না, কোনো রকম গাড়িতে চড়ে দ্রুত বাড়িতে ফিরল। জংকুক বাড়িতে পা রাখতেই আয়ু বেগম আহাজারি করে চিৎকার করে বলতে শুরু করলো তে নাকি একটা ছেলের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছে। সেই ছেলে নাকি আবার ক্লাস 10-এ পড়ে। সেই ছেলের বাবা মা নাকি বাড়িতে এসে তেকে ধরেছে, তার সাথে তার ছেলের যত মেসেজে কথা হয়েছে সমস্ত কিছু সবাইকে দেখিয়েছে। এমনকি তে ওই ছেলেকে নিজের ছবি দিয়েছে সেটাও। সেই মহিলা নাকি তের চরিত্র সম্পর্কে অনেক বাজে কথা বলেছে। নিজের বয়সের 2 বছর ছোট ছেলের সঙ্গে সম্পর্ক। এই সুযোগে আয়ু চিৎকার করে তেকে নানান কথা বলতে শুরু করে। তখন আশেপাশে বাড়ির মানুষরাও জড়ো হয়ে যায়। তখন প্রতিবেশীরা 2 ভাগে ভাগ হয়ে যায়, কেউ তের সাপোর্ট করছিল আর কেউ আয়ুর। তখন এতিম বলে, অসহায় বলে অনেক কোটাও শুনতে হয় তেকে। তখন ছেলেটির মা তে এতিম সেটা জানার পর আরো কটু কথা বলতে শুরু করে। আয়ু তখন চিকন একটা লাঠি হাতে তেকে ইচ্ছা মতো পেটায়। তে নিজেকে নিরপরাধ প্রমাণ করার অনেক চেষ্টা করে, তবে কেউ শোনে না তার কথা। জেহব মিয়া তখন মুদির দোকান থেকে ছুটে বাড়িতে আসে। সমস্ত কিছু শুনে সেও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার ওই চোখের সামনে তার স্ত্রী আয়ু তেকে ইচ্ছা মতো পেটায়, তবে সে ধরেও না, জায়গা থেকে নড়েও না। প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে। ঘরে বসে তখন এই সমস্ত কিছু শুনছিল লিসা বেগম। অসুস্থতার কারণে সে ঘর থেকে কম বের হয়, হাঁটতে কষ্ট হয়। মাঝে মাঝে যাও একটু হাঁটাচলা করে তের হাত ধরে, তবে সেটা ঘরের বারান্দা পর্যন্ত। তবে আজকে নিজেকে আটকে রাখতে পারলো না। কিভাবে যে হাঁটার শক্তি পেল সে নিজেও জানে না। ঘর থেকে বের হয়ে আসলো। তের অবস্থা দেখেই রেগে যায় লিসা বেগম। সিঁড়িতে থাকা কাঠের পিঁড়ি হাতে তুলে নিয়ে ছুঁড়ে মারে আয়ু বেগমের দিকে, যা সজোরে আঘাত লাগে আয়ু বেগমের পায়ে। ওমা বলে চিৎকার করে দূরে সরে যেতে লিসা বেগম তেকে টেনে নিয়ে ঘরে চলে যায়। তখন জেহব মিয়া কাচুমাচু হয়ে উঠানের কোনায় দাঁড়িয়েছিল। সে লজ্জায় মাথায় তুলতে পারছে না। ছেলেটির মা ফোন থেকে সমস্ত কিছু জেহবকে দেখিয়েছে। নিজের চোখে দেখা জিনিস কিভাবে অবিশ্বাস করবে? তার নিষ্পাপ ভাগ্নি এমন কিছু করতে পারে সেটা তার ধারণার বাহিরে। আয়ু বেগম আহাজারি করে এই সমস্ত ঘটনায় জংকুককে বলছিল। তার সাথে এটাও বলছিল দুধকলা দিয়ে নাকি এত বছর কাল সাপ পুষেছে, যে তারটা খেয়ে তারটা পরেই তার মান সম্মান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। এসব কথা শুনে জংকুকের শরীর রাগে থরথর করে কাঁপছিল। পাত্তা দেয়নি সে আয়ু বেগমের কথা। জেহব মিয়ার দিকে এক নজর তাকিয়েছে মাত্র, তারপর দ্রুত পায়ে নিজের ঘরে ঢুকেছে। ঘরে লিসা বেগম ছাড়া আর কেউ নেই। তে উপর হয়ে বিছানায় শুয়ে আছে। লিসা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জংকুককে দেখা মাত্রই লিসা বেগম হু হু করে কেঁদে ওঠে। বাহিরের সবাই থেকে আজে বাজে কথা বলছিল দেখে সে কাউকে ঘরে ঢুকতে দেয়নি। জংকুক বিছানার কাছে গিয়ে থেকে ডাকলো, তবে তে কোনো সারা শব্দ দিল না। জংকুক থেকে নিজের দিকে ফেরাতে গিয়ে বুঝতে পারলো তের পিঠের কামিজের ওপর থেকে রক্তের ছোপ ছোপ দাগ ভেসে উঠেছে। জংকুকের বুকের ভেতরটা কাঁপছে। তে অচেতন সেটা বুঝতে পেরে তার নাকের কাছে হাত নিয়ে চেক করলো যে নিঃশ্বাস নিচ্ছে নাকি। জংকুকের মনে হচ্ছিল তার হৃদয়টা এই পর্যায়ে ছিটকে বাইরে চলে আসবে। তে শ্বাস নিচ্ছে দেখে জংকুক আচমকায় তাকে কোলে তুলে নিল। গ্যারেজের লোক ডেকে একটা গাড়ির ব্যবস্থা করে দ্রুত তেকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। এই পর্যায়ে জেহব মিয়া টনক নড়ল। সে এগিয়ে যেতে চাইলেই জংকুক হাতের ইশারাতে তাকে থামিয়ে দিল। আপনার আসার দরকার নেই চাচা, বেঁচে ফিরলে মন চাইলে ভাগ্নিকে দেখতে আসবেন, আর যদি মরে যায় তাহলে কবর দেওয়ার ব্যবস্থা করবেন। শত হোক, তে তো আপনার ভাগ্নি, আপনাকে আটকানোর অধিকার আমার নেই। জংকুক আর দেরি করে না, নিজের জানটা তো তার হাতের মুঠোতে চলে এসেছে।
হসপিটালে 4 দিন রেখে বাড়িতে আনা হয়েছে তেকে। তারও আবার 2 দিন পার হয়ে গেছে। হাওয়া বদলের কারণে আগে থেকেই তের শরীরে জ্বর ছিল। তার ওপর আবার আয়ু বেগমের তৃপ্তি সহকারে লাঠির বাড়ি পড়েছে তার গায়ে, যা চামড়া থেতলে দিয়েছে। 2 দিন কেটেছে অচেতন অবস্থায়। প্রখর জ্বর আর শরীর ব্যথায় চোখ মেলতে পারেনি মেয়েটা। আরো 2 দিন হসপিটালে রাখতে চেয়েছিল ডক্টর, তবে তে থাকতে নারাজ। একটু সুস্থ হতেই ছটপটানি শুরু করে দিয়েছিল। তে লিসা বেগমের পাশেই শুয়েছিল। ঠিক তখনই জেহুব মিয়া আসে ঘরে। তাকে দেখা মাত্রই তে উঠে বিছানায় বালিশে হেলান দিয়ে বসতেই জেহুব তার কপালে হাত দিয়ে শরীরের তাপমাত্রা পরোক্ষ করলো। তে হাসলো তার মামার কাণ্ড দেখে, হেসে বলল, আমি ভালো আছি মামা। কই মাছের প্রাণ তো এত সহজে মরবো না। এটুকু তো পিঁপড়ার কামড়ের মতো লেগেছে। আমার মতো যদি আপনার বোনের প্রাণটাও শক্ত থাকতো, তাহলে আর আমার মতো উচ্ছিষ্ট আপনার কপালে এসে জুটতো না, তাই না? ভাগ্নির অভিমানী কথা শুনে জেহুব মিয়া কেঁদে ফেলল। বোনের শেষ স্মৃতি এই মেয়েটা, অথচ সে নিজের কাছে এনে কদর করতে পারেনি। এই যে এখন মেয়েটা নিজেকে উচ্ছিষ্ট বলল, সত্যি ওকে উচ্ছিষ্টের মতোই রেখেছে। নিজের সংসারে শান্তি ধরে রাখার জন্য কখনো প্রতিবাদ করতে পারেনি, আর আজকেও পারল না। অথচ অন্যের কথায় ভাগ্নিকে ভুল বোঝার মতো ঘৃণ্যতম কাজটি সে ঠিকই করেছে। জঙ্গকের কাছে তো তিনি প্রথম থেকেই কৃতজ্ঞ ছিলেন, এই পর্যায়ে আরো বেশি কৃতজ্ঞতা বোধ করল সে। তে হসপিটালে থাকাকালীন ইউনোকে দিয়ে থেকে নির্দোষ প্রমাণ করে দিয়েছে জঙ্গক। এই কাজটি করেছে তের ঘনিষ্ঠ বান্ধবী। তের ছবি এবং নাম ব্যবহার করে ফেসবুক আইডি খুলে ওই ছেলের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছে, যা ইউনো ওই ছেলের বাড়িতে গিয়ে ওই ছেলের বাবা মার সামনে এবং তাদেরকে নিজেদের বাড়িতে নিয়ে এসে সেদিনের ঘটনায় যে উপস্থিত ছিল সবার সামনে খোলাসা করেছে। এবং তের বান্ধবী নামক ক্লাসমেট যে মেয়েটা ছিল, তার বাড়িতে গিয়েও তার বাবা মার কাছে বিচার দিয়ে এসেছে। ঘটনাটি এমন ছিল যে মেয়েটি নতুন ফোন কিনে কলেজে যায় এবং সেই ফোনে কথায় কথায় তেরও 2টা ছবি তুলে রাখে, এবং যখন ফ্লার্ট করার জন্য ফেক আইডি খুলতে যায় তখন তার তের কথা মনে পড়ে। তের ফেসবুক আইডিতে যা যা ছিল নিজের ফেসবুক আইডিতে তা দিয়ে একটা ফেক আইডি তৈরি করে। প্রোফাইল থেকে শুরু করে বায়ু সমস্ত কিছু কপি করে সেট করে এবং দীর্ঘদিন ছেলেটার সাথে চ্যাটিং করে। প্রথম দিকে তো ফাইজলামি করছিল, তবে একটা পর্যায়ে গিয়ে সম্পর্ক গভীর হয়ে যায়। তারপর যখন ছেলেটা তার ছবি চায় তখন হুট করে তের ছবি 2টা সেন্ড করে দেয়। ওই দিন তো এই ছবি 2টাও দেখেছিল তে, তবে উত্তেজনামূলক ঘটনার কারণে তার মাথা কাজ করছিল না। কিন্তু এত কিছুর মধ্যেও তে একটা জিনিস লুকিয়েছে। তে চাইলেই সেদিন তার ফোনটা বের করে সমস্ত কিছু প্রমাণ করতে পারত, তবে সে তা করেনি, কারণ ফোন বের করলেই জঙ্গকের সাথে করা তার চ্যাটিং সবাই দেখে ফেলতো। তখন জঙ্গকের সম্মান নষ্ট হতো। ইউনো সেদিন বাড়ি ছিল না। জঙ্গক তাকে ডেকে এনেছিল এই সমস্ত কিছু খোলাসা করতে। ইউনো যখন সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে তখন প্রচুর পরিমাণে আশ্চর্য হয়ে যায় ইউনো। তে এত পরিমাণে মার খেয়েছে, তারপরও ফোনটা বের করে দেখায়নি। জঙ্গককে কারোর সামনে অপমানিত অসম্মানিত হতে দেয়নি। এত পরিমাণে ভালোবাসে মেয়েটা তার ভাইকে। মানতাসি ছেলে খুব ভালো, দেখেও যত্ন করে, কিন্তু মাইয়া তো সেয়ানা হয়েছে নাকি? একই ঘরে 2টা আবি একটা পুরুষের সঙ্গে থাকে, একজনও অভিভাবক নাই। যদি কোনো দুর্ঘটনা ঘটা যায় তখন কারো কাছে গিয়ে নালিশ জানানোর জায়গা আছে? আপনি ভাগ্নিরে নিজের ঘরে না রেখা ওই ঘরে ফালা রাখছেন কোন হিসাবে? আবার ওই ছেলে ওরে ফোন কিনে না দিছে, তা আপনি সাই দিছেন কেন? কি দরকার ছিল এত টাকা খরচ করে ফোন কিনে পেরে দেওয়ার? আমার তো মনে হইতাছে সব ওই ভোলা ভালা পোলাটারি কার সাজি সেই তেরে ফোন কিনা দিছে, আবার ফেসবুক নাকি খুলে দিছে আকাম করার লেগা। সেই তো ইন্ধন দিতেছে এসব করার লেগা। কলঙ্ক হইলে তারই তো সুবিধা হইব। কেউ বিয়া করব না, তখন সে নিজে বিয়া করব। শত হইলেও তো বয়স হয়েছে ওই পোলার। এই বয়সে মাইয়া পাইব? আমার ভাগ্যের মতো কচি মাইয়া তো আর কপালে জুটব না। সেই কারণেই তো যত্ন করার নামে চালাকি করতেছে, যেন সাপও না মরে লাঠিও না ভাঙে। হয়েছে তো বদনাম। সবাইরই সত্যটা জানাইতে পারছেন। সবাই বলাবলি করতেছে স্যার ওটে তা কিছু হইলেও বটে। আকামের রাস্তা দেখায় দিয়া আবার উদ্ধারের কথা তারাই সাথে চলতো। আর এমনি পাকে নাই, বয়স তো কম হয় নাই। মানুষ দেখতে সিম্বার বাড়ি। জেহুবের সাথে কথা বলছে তের পুপি। তের ফোন নিয়ে ঘটে যাওয়া ঘটনার কারণে জঙ্গককে দায়ী করছে তিনি। মূলত আয়ু বেগম তের পুপির কাছে ফোন করে তের নামে নালিশ করেছে, সঙ্গে জঙ্গককেও বাদ রাখেনি। আকার ইঙ্গিতে এইসব ঘটনার পেছনে জঙ্গকের হাত আছে বলে বুঝিয়েছে। আয়ু পুরো দমে চাইছে জঙ্গকের কাছে থেকে তুলে দিয়ে আজীবনের জন্য এই বাড়িতে থাকতে ভাড়াবিহীন। কিন্তু তিনি যা মনে মনে চাইছিল তা তো হচ্ছেই না, উল্টো এই মহিলা বিপরীত পথে চলছে। অথচ আয়ু জানে একবার যদি ভাতিজি তার কাঁধে পড়ে তখন আসল রূপ দেখিয়ে দেবেন উনি। কিন্তু আপাতত আয়ু চুপ করে শুনছে। সে চাইছে হুমতি ধুমতি করে যদি আশেপাশের লোক জানাজানি হয়ে যায়, একবার যদি জঙ্গকের নামের সাথে তের নামটা জড়িয়ে যায় তাহলে কাজ হয়ে যাবে। তের পুপি জঙ্গককে পছন্দ করে না, আর ওই দিনের অপমানের পর এখন তো
সহ্য করতে পারে না। তবে আইয়ুব বেগমের চালাকি ধরতে পারেনি উনি। জিহব মিয়া বরাবরই নীরবতা পালন করছে। জঙ্কুকের হয়ে দু একবার তাকে বোঝাতে গিয়ে কটু কথা শুনেছে, তাই এই পর্যায়ে বিরক্ত হয়ে চুপ হয়ে আছে। মহিলাটি যে জঙ্কুককে বাজে কথা বলতে গিয়ে নিজের ভাস্তির নামে কটু কথা বলছে সেটা বুঝতে পারছে না। অন্যদিকে তার গলা তের কান অব্দি চলে গেছে। এই মহিলাটিকে ছোট থেকেই পছন্দ করে না তে। পিচ্ছি থাকতে যখন আসতো মাথায় হাত বুলিয়ে দিয়ে চকলেট দিত, তখন থেকেই তে বুক ভরা আশা নিয়ে তাকিয়ে থাকতো কবে বলবে চলো আমার সাথে তোমার বাবার কাছে। তবে আজ অব্দি এই কথা বলেনি। আস্তে আস্তে দিন অতিবাহিত হয়। যখন তে বাস্তবতা বুঝতে পারে তারপর থেকে এই মহিলার সামনে কখনো যায়নি, বুবু বলে কখনো সম্বোধন করেনি। আজ আবার তের সব থেকে কাছের এবং প্রিয় মানুষটাকে নিয়ে কটু কথা বলছে, অপমান করছে। তে আর সহ্য করতে পারলো না, চুপ থাকতে পারলো না। এগিয়ে গেল সুরায়া বেগমের কাছে, কিছুটা রাগী কণ্ঠে বলল, এতই যখন মানুষ চেনার অভিজ্ঞতা আছে তবে আপনার ভাই আর আপনাকে একটু চিনে রাখুন। আপনার দৃষ্টি দিয়ে তো সাদা মানুষকেও কালো লাগে। আমার কাছে জিজ্ঞাসা করেন, আমি বলি আপনাদের দুই ভাই বোনকে আমার কেমন লাগে। আপনার ভাই হলো বাপ নামের কলঙ্ক আর আপনি হলেন ফুপু নামের দালাল। ভাইয়ের হয়ে দালালি করতে আসেন আর অন্যের খুদ ধরেন। আমার মামা কি করলো, মামি কি করলো, ভাই কি করলো। আমার মামা তবুও তো আমার মাথার উপর ছায়া হয়েছে। মামি দেখতে না পারলেও নিজের সাথে তার ঘরের কোনায় জায়গা দিয়েছে। আর চম্পক ভাই, সে বিনা স্বার্থে এই জালিম দুনিয়াতে আমার মাথার উপর বট গাছের মতো ছায়া হয়ে আগলে রেখেছে। আর আপনার ভাই তো মেয়ের নামে কিছু টাকা দান করে নিজেকে মহান ভাবে, আর আপনি তার হয়ে দালালি করতে আসা অন্যের নামে বদনাম করেন, নিজের কর্তৃত্ব জাহির করতে ব্যস্ত। অথচ পাপ আজ পর্যন্ত আমার চেহারা অবধি দেখেনি, আর আপনি নিজের রক্ত ভেবে একবার বুকেও টানেননি। তো এত কথা আসে কোন সাহসে আপনার ভাইয়ের করা দানের জন্য? তাহলে আপনার ভাইকে বলে দেবেন তার দানের দরকার নেই আমার। তাহলে আপনাকেও আর দালালি করতে আসার প্রয়োজন পড়বে না। এতটুকু দানের বদলে আমার উপর কোনো অধিকার খাটানোর সাহস করবেন না। এবার আপনি আসতে পারুন। আমি মুড়ি বাঁচিয়ে রাস্তায় ঘুরি। আপনাদের কি এই মেয়েকে কি মানুষ করছেন? অন্যের ঘরে রেখে রেখে বেয়াদব বানাইছেন একটা। বাপের টাকা যদি কানে লাগে তাহলে বাপের টাকা নেস কেন, খাস কেন? তোর বাপ মাসে মাসে মোটা অঙ্কের টাকা পাঠায় দেখেই তো এরা তোকে ঘরে জায়গা দিছে। বেয়াদব মেয়ে, জায়গা না দিলে নদীতে ফাঁসা দিতেন, মাটি চাপা দিয়া রাখতেন। মোটা অঙ্কের টাকা কি আমার খাবার জন্য দেয়? দেয় তো মানুষকে দেখাইতে। আপনারা তো মহান। শোনেন, আমার বাপের দালাল বাড়ি গিয়া ভাইকে বলবেন তার দানের টাকা বন্ধ করে দিতে। তাতে যদি মামা বাড়ির জায়গা না হয় না হোক, তো কি করবি? রাস্তায় ঘুরবি? ভাগ্যে থাকলে ঘুরবো। ঘুরবি তো নটি মাগিগুর দলে নাম লেখাইছস না? দুইটা আগে একটা পুরুষের সামনে দিন রাত নাইচে বেড়াস। আল্লাহ জানে এতদিনে কোনো আকাম ঘটায় ফেলছস কিনা। বিয়া দিলে বাসুর রাইতের পর জামাই আইথা বইলা ফেলা দিয়া না গেলেই হয়। তের আর সহ্য হলো না নোংরা কথা। পেছনে ঘুরে যা পেল তাই ছুঁড়ে মারল সুরায়া বেগমের দিকে। সুরায়া বেগমের কপাল ঘেঁষে চলে গেল তের জুতোটা। আজ কলেজে যাবে বলে তৈরি হয়ে স্লিপার পরেছিল। সাধারণ স্যান্ডেল হলে এত একটা লাগতো না। তবে বড় ক্ষত না হলেও মহিলাটির কপাল একটু ছিলে গেছে। এই ঘটনা দেখে আইয়ুব বেগম শুকনো ঢোক গিলল। আজকে সুরায়ার জায়গায় সে নিজে হতে পারত। সুরায়া বেগম কপালে হাত দিয়ে থেকে নোংরা গালাগালি করেই যাচ্ছে। কাছে না রাখুক একটু কি মায়া হলো না? তাদের রক্তেরই তো মেটা। এমন নোংরা কথা নিজের রক্তের বিরুদ্ধে কিভাবে বলতে পারে উনি? তে আর দাঁড়ালো না, চলে আসলো সেখান থেকে। আসার সময় জঙ্কুকের মুখোমুখি হলো। তের মনে হচ্ছে জঙ্কুক সবটা শুনেছে। জঙ্কুকের অপমান অসম্মান সহ্য করতে পারে না তে। আগে থেকেই তে তার ফুপুকে দেখতে পারতো না। আজকে ঘৃণাটা আরো বেড়ে গেল। পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় তে খেয়াল করলো জঙ্কুক জিহব মিয়ার দিকেই এগোচ্ছে। মুহূর্তে তের পাটা থমকে গেল। তের মনে হলো জঙ্কুক ভাই ওর অপমানের জবাব অবশ্যই দিবে। সে হয়তো মুখ খুলে আজ অবশ্যই তার মনের কথা বলবে, নিজের জন্য তেকে চাইবে। তে সে আশায় বুক বেঁধে কাঙ্ক্ষিত কথাটি শোনার জন্য দাঁড়িয়ে রইল। আমার বন্ধু জ্যাকসনকে তো আপনি চেনেন চাচা। ওর ছোট ভাই কাই পড়াশোনা শেষ করে প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে। ওদের পরিবার সম্পর্কে তো আপনার জানার কথা। বছর 2 আগে জ্যাকসন আমাকে তের বিয়ের কথা বলেছিল তার ছোট ভাইয়ের জন্য। আমি পাত্তা দিইনি। আপনি বললে ওদেরকে আসতে বলি, সম্ভব হলে আজই। জিহব মিয়া প্রচুর খুশি হলো। তিনি তাৎক্ষণিক অনুমতি দিয়ে দিল। তে অতি বিস্ময়ে কথা বলার মানসিকতা হারিয়ে ফেলেছে। আয়ু মনে মনে নারাজ হলো। কিছু সময় আগে ভাতিজিকে অপমান করা সুরায়া বেগমও খুশি হলেন। এ আপদ বিদায় হলে তিনি বেঁচে যাবেন। লিসাকে জড়িয়ে ধরে তে শুয়ে আছে। মাঝ রাত এখন, গভীর ঘুমে লিসা। গ্যারেজের কাজ শেষ হয়েছে অনেক আগে। তবে জঙ্কুক এখনো ঘরে ফিরেনি। তে খুব ভালো করে জানে জঙ্কুক আজ ইচ্ছা করে দেরি করে ফিরবে, তাই তাকে আর ডাকতে যায়নি। তের মনে যেমন ঝড় বইছে তার থেকে দ্বিগুণ ঝড় তার জঙ্কুক ভাইয়ের মনেও বইছে। বোঝ হওয়ার পর থেকে তে নিজের হয়ে সমস্ত কিছু চেয়ে এসেছে, কিন্তু কখনো ভাবেনি এভাবে নিজের জন্য জঙ্কুককেও চাইতে হবে এখন। জঙ্কুক ঘরে এসেছে। দরজা খোলার শব্দে তে
সচকিত হলো। বিছার ওপর থেকে ধীরে হাতটা সরিয়ে তার কপালে একটু চুমু খেয়ে ফিসফিস করে বলল, তোমার পাতলা মাথার নাতির মাথায় একটু সার ঢেলে আসি, অনেক সাহস বেড়েছে তার, পরোক্ষ করে আসি কতটুকু বেড়েছে। জঙ্কুক ঘরে ঢুকে দরজাটি বন্ধ করবে তার আগে তে দ্রুত ঘরে ঢুকে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে জঙ্কুকের বুকে। এমন একটা মুহূর্তের জন্য প্রস্তুত ছিল না জঙ্কুক, ওর সারা অঙ্গ থরথর করে কাঁপতে লাগে। জঙ্কুক জানতো তে জেগে আছে, তার জন্য অপেক্ষা করছে, তাই তো ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করতে চাইছিল, কারণ জঙ্কুক জানতো একবার যদি দরজাটি বন্ধ করে দিত তাহলে তে কখনোই দরজায় করাঘাত করে তার সম্মান নষ্ট করতে চাইবে না। কিন্তু এটা কি হলো? জঙ্কুক তো ভেবেছিল তে এসে তার সাথে তর্ক করবে, কিন্তু সরাসরি ওকে এভাবে বশ করার চেষ্টা করবে বুঝতে পারেনি। এই যে এখন বুকের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে, তৃষ্ণা পাচ্ছে খুব, একটু কি জড়িয়ে ধরবে জঙ্কুক? মনের সাথে যুদ্ধ করবে না মায়াবতীর বশ থেকে নিজেকে সামলাবে? এখন তে মুখ গুজে দিয়েছে জঙ্কুকের বুকে। আজ দ্বিতীয়বার এমন করলো ও। সেদিন নিন্সিকে ভয় দেখানোর সময় সুযোগ বুঝে বরাবরই জঙ্কুকের ঘাড়ে মুখ গুজে দিয়েছিল, আর আজ সরাসরি বুকে হামলে পড়েছে। তে ঠোঁটে চাপা হাসি, মুখটা উজ্জ্বল, অথচ জঙ্কুক দেখতে পাচ্ছে না সে হাসি। তে এই পর্যায়ে জঙ্কুকের বুক থেকে মুখ তুলে জঙ্কুকের চোখের দিকে তাকায়, চোখে তার পানি ছলছল করছে। মামার ঘরে সহজে খাই না পড়ি না, কেন জানেন? বাপের দানের টাকা তাই, কিন্তু আপনার দেওয়া উপহার থেকে শুরু করে আপনার ঘরের খাবার অবধি কখনো মুখে তুলতে বাধা নেই। কেন জানেন? কারণ আপনি শুরু থেকে আমাকে স্নেহ করেছেন, করুণা দেখাননি। এই যে এখন সম্পূর্ণ আপনাকে চাই, কোন সাহসে জানেন? কারণ আপনি আমাকে ভালোবাসেন তাই, অথচ নিজের সম্মানটা বজায় রাখতে আপনি পুরো আমিটাকে দান করতে চাইছেন। আপনার কি একটা বড় কলিজা কাঁপলো না জঙ্কুক ভাই? এত বড় কলিজা কই পাইলেন? আপনারটা খাইলাম পড়লাম, তবুও তো আমি আপনার মতো এত বড় কলিজা বানাইতে পারলাম না। এখন কি জবাব দেবে জঙ্কুক? ওর তো জিভ জড়িয়ে আসছে, তারপরও বলল, আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি। তে সারা জীবন ভালোই তো করেছেন, এখন না হয় একটু খারাপই করলেন। আপনার জীবনে আমার একটু ঠাঁই দিলে যদি দুনিয়ার সব থেকে বদনসিব আমার হয় তাহলে তাই হোক। আমার এত ভালো চাইতে গিয়ে মৃত্যুর রাস্তা দেখাবেন না জঙ্কুক ভাই, তার থেকে ভালো আপনি নিজের হাতে আমাকে মেরে ফেলুন। তোর এখন আবেগের বয়স দে, তাই এত বড় বড় কথা বলতে পারছে না। আবেগ কাটার পর বিবেকের দংশনে শেষ হয়ে যাবি। তাই বলছি, আপনি যদি আমার আবেগ হন তাহলে বিবেক কখনোই আমার মধ্যে কাজ না করুক। আপনি আমায় নিয়ে এত ভাববেন না, একটু নিজেকে নিয়ে ভাবেন, সেখানে আমি ছাড়া তো কেউ নেই। আপনি যদি আমার আবেগ হন তাহলে আমি আপনার কি? জঙ্কুকের সব কথা যেন এখানেই শেষ। ওর খুব বলতে ইচ্ছা করলো, তুই আমার প্রাণ ভোমরাতে, এই জীবনে চাওয়ার মতো আমি এক তোকেই চাইছি। তুই আমার কাছে অমূল্য সম্পদ। মা হারাইছি, বাপ হারাইছি, তবুও কোনোদিন নিঃস্ব লাগেনি, কিন্তু তোকে হারালে আমি একেবারে নিঃস্ব হয়ে যাব। তে কিন্তু মনের কথা মুখে আনতে পারল না জঙ্কুক। থেকে নিজের কাছ থেকে টেনে সরাতে চাইলো, কিন্তু দু হাতের শক্ত বাঁধনে তে তাকে ধরে রেখেছে। অনেক চেষ্টা করেও জঙ্কুক থেকে নিজের কাছ থেকে ছাড়াতে পারছে না। পিছনের শার্ট দু হাতে খামচে ধরে আছে মেয়েটা। বাধ্য হয়ে মিথ্যা বলল, ভুল করে গ্যারেজ তালা না মেরে চলে এসেছি, ছাড় তালা মেরে আসি। পালানোর অন্য মতলব খোঁজেন জঙ্কুক ভাই, মিথ্যাটাও তো ঠিকঠাক বলতে শেখেন নাই, শুধু নিজের সাথে নিজের ছল চাতুরি করা শিখেছেন। আপনি জানেন আমি আপনার কতটা জোরে আছি। কথা বলতে বলতে তের হাত দুটো একটু আগলা হয়ে যায়। সেই সুযোগে জঙ্কুক তাকে টেনে নিজের কাছ থেকে ছাড়িয়ে দ্রুত ঘর থেকে বাইরে চলে আসে এবং আস্তে আস্তে শুনতে পায় তের কথা। সময় আছে জঙ্কুক ভাই, নিজের সাথে এত বড় অঘটন ঘটাবেন না। পরদিন জঙ্কুকের বন্ধু তার ভাইকে নিয়ে তেকে দেখতে এসেছে। ইউনো ফোন করে বেসুজিকে জানিয়েছে সব ঘটনা। বেসুজিও চলে এসেছে। যে করেই হোক কোনো অঘটন ঘটার আগে তাদের ভাইকে বোঝাতে হবে। পুরো রাস্তায় বেসুজি ভেবেছে বাড়ি এসে দেখবে তে চিৎকার করছে, কান্না করছে, তবে তাকে তাজ্জব করে দিয়ে তে লাল বেনারসি পরে সুন্দর করে সেজেছে। তেকে দেখে বেসুজি বিস্ময়ে বলল, আমি তো ভেবেছিলাম কান্না করতে করতে বন্যায় সব ভাসিয়ে ফেলছিস, কিন্তু তুই তো দেখি বউ সেজে তৈরি একদম। তে আয়নায় তাকিয়ে বেসুজির চোখে চোখ রেখে বলল, আমার কি কান্না করার কথা ছিল বড় আপু? তো ছিল না বলতাছিস? আচ্ছা বাদ দাও, একটু জঙ্কুক ভাইকে ডেকে দাও তো, বলবে আমি ডাকতাছি। সাজগোজ ঠিক আছে কিনা দেখে যেতে বলো। সে এসে আমাকে না দেখলে কিন্তু আমি পাত্রপক্ষর সামনে যাব না।
বেসুজি ভুরু কোচকালো, বোঝার চেষ্টা করলো তের মনোভাব। তের প্রচুর অভিমান হয়েছে বুঝতে পারলো। এই মেয়ে বাইরের লোকের সাথে রাগ দেখালে সরাসরি আক্রমণ করে এবং কাছের মানুষের সাথে রাগ করলে ধীরে ধীরে আচরণে প্রকাশ করে। সরাসরি তাকেও ধরতেও পারে না। বেসুজি চিন্তা করলো তেকে বোঝানোর, পরবর্তীতে আবার মতামত পরিবর্তন করলো। আগে নিজের ভাইকে বোঝাতে হবে এই বিষয়টা, তাই তের কথা মতো জঙ্কুককে ডেকে নিয়ে আসলো। জঙ্কুক এসে তেকে দেখেই হা করে তাকিয়ে রইল। এমনটা তো আশাই করেনি জঙ্কুক। সেদিন শাড়ি পরে ছবি তোলার জন্য যেমন ভাবে সেজেছিল, আজকেও মেয়েটা তেমন ভাবে সেজেছে। তা দেখেই জঙ্কুকের ভেতরটা জ্বলছে পড়ছে। কেমন লাগছে আমাকে? চমৎকার একটা হাসি তের চোখে মুখে। জঙ্কুকের কষ্ট হচ্ছে ভীষণ, তারপরও মুখ ফুটে বলতে বাধ্য হলো, সুন্দর। খালি সুন্দর? মাত্র পছন্দ করবে তো? যে দেখবে সেই করবে, শুধু আপনি বাদে। তের জবাবে হতভম্ব হয়ে দাঁড়ালো জঙ্কুক। বোন সামনে দাঁড়িয়ে ওদের কথা শুনছে। তে আর কোনো অসঙ্গত বাক্য বলে ফেলার আগেই জঙ্কুক বোনকে উদ্দেশ্য করে বলল, ওকে নিয়ে আয় সুজি, দেরি হয়ে যাচ্ছে। তা শোনা মাত্রই তের চোয়ালটা শক্ত হয়ে গেল। নেন্সি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে, চল। আগামী 3 দিন পর কাবিন করে তেকে তুলে নিয়ে যাবে বলেছে জ্যাকসন। বিয়েতে তাদের কোনো দাবি নেই। বন্ধুর বোনকে নিজের ভাইয়ের জন্য নিতে পারছে, এটাতেই সে অনেক খুশি। হাতে সময় খুব কম, শুভ কাজে দেরি করতে নেই। কথাটি বলেছে জ্যাকসন জঙ্কুককে উদ্দেশ্য করে। জঙ্কুক তখন মলিন হেসে সহমত জানিয়েছে। সময়ের সাথে সাথে ব্যথাটাও তো বাড়তে থাকবে তার। বেশি সময় পেলে জঙ্কুকের মন ঘুরে যেতে পারে। বুকের ভেতরের বোতা যন্ত্রণাটা সহ্য হচ্ছে না ওর। অজানা কোনো এক ঘোরের মধ্যে আছে বলে মনে হচ্ছে। সবটা কেমন দুঃস্বপ্ন। কোনো কাজে মন বসছে না জঙ্কুকের। 9টা বাজতেই আজকে বিছানায় শরীরটা ছেড়ে দিয়েছে। জিহব মিয়া আয়োজন সম্পর্কে কিছু কিছু কথা বলতে চাইছিল। জঙ্কুক তাকে এক কথায় বলে দিয়েছে সব আয়োজন জঙ্কুক করবে, তাকে চিন্তা না করতে। তার তো এই বিষয়ে কথা বলতেই ভালো লাগছে না, শরীর খারাপের কথা বলে, তাই দ্রুত ঘরে এসে শুয়ে পড়েছে। এমন সময় বেসুজি আর ইউনো আসলো তার ঘরে। বাধ্য হয়ে জঙ্কুক উঠে বসে বিছানায় হেলান দিয়ে। শরীর মন তার কোনোটাই চলছে না। একটু কাঁদতে পারলে বুকের ভেতরের ফাটটা কমতো হয়তো। অসহ্য যন্ত্রণায় শরীর মন সবটা অসার হয়ে আসতে চাইছে। সবাইকে কেমন বিরক্ত লাগছে। ইউনো আর সুজি বসলো বিছানায়। ইউনো বলল, ভাই তের এই বিয়েতে মত নেই। ইউনোর কথা শুনে চমকে তাকায় জঙ্কুক। তে কি ওদেরকে কিছু বলেছে তবে? কিন্তু জঙ্কুকের মন বলছে তে সরাসরি এই কথা বলার মতো মেয়ে নয়। এমন পরিস্থিতিতে তো একদমই না। নিজের হয়ে অন্যকে দিয়ে কথা বলানোর মতো মেয়ে তে না। নিজের জিনিস নিজেই হাসিল করতে পছন্দ করে মেয়েটা। তাছাড়া জঙ্কুকের ওপর প্রচুর অভিমান করে আছে। সেই অভিমান থেকেই তো আজ এত সেজে গুজে পাত্রপক্ষের সামনে হাজির হয়েছে। জঙ্কুকের ভেতরটায় ক্ষত তৈরি করতে তাতে সফল হয়েছে। কৌতূহল মেটাতে প্রশ্ন করল জঙ্কুক, তে তোকে নিজের মুখে বলেছে এ কথা? না। তাহলে? আমরা ওর মনের কথা জানি, তাই ও তোমার ওপর রেগে কোনো কিছু বলছে না। ওকে আমাদের থেকে ভালো তুমি চেনো, ওর মনের কথাও জানো। তোমার মনের কথা তুমি না শুনতে পারো, তাই বলে অন্যের ওপর অবিচার করতে তুমি পারো না। কথা পেঁচায়া বলবি না ইউনো, যা বলার সরাসরি বল। জঙ্কুকের কণ্ঠস্বর ভারী শোনা গেল। এই পর্যায়ে দমে গেল ইউনো। আরো সামনে এগুলে তার ওপর সিডর বইয়ে দেবে জঙ্কুক তা নিশ্চিত। ইউনো ইশারা করে সুজির দিকে। সুজি সরাসরি বলে, ও তোমাকে পছন্দ করে ভাই, বিয়ে করলে তোমাকেই করবে। সরাসরি বোনের মুখে এমন কথা শুনে তাজ্জব বনে যায় জঙ্কুক। যা কেউ আগে জানতে পারেনি তা এখন জানলে বুঝলে শুনলেও জঙ্কুক রাজি হবে না কখনোই। আজ এই মুহূর্তে যেটা মুখ থেকে বের করেছিস, এরপর আর যেন দ্বিতীয়বার এমন কথা আমার কানে না আসে সুজি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। জঙ্কুকের শক্ত জবাবে সুজি থমকে যায়, তবে হার মানে না। বলে ফেলে, তুমি নিজের কথা ভাবছো না ভাই, তে তোমাকে ভালোবাসে, তুমিও তাকে পছন্দ করো। তাহলে সমস্যাটা কোথায়? জেহব চাচার কাছে আমি আর ইউনো গিয়ে কথা বলবো। প্রয়োজনে জ্যাকসন ভাইয়ের কাছে সত্যটা খুলে বলবো। ও তোমার কাছের বন্ধু, সত্যটা জানলে নিশ্চয়ই খুশি হবে। বের হ আমার ঘর থেকে, বের হ দুজন, বের হ। জঙ্কুকের এমন কঠিন আচরণ দুই ভাই বোন আশা করেনি। জঙ্কুক রাগ করলে জঙ্কুক তাদের কথা একটু রাগ করবে ভেবেছিল, তাই বলে এমন প্রতিক্রিয়া করবে বুঝতে পারেনি। ইউনো শান্তভাবে বলল, ভাই শোনো আমার কথা। পরের কথাটা উচ্চারণ করার আগেই ইউনোর গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল জঙ্কুক। সঙ্গে সঙ্গে সুজি কান্না করে দিল। ইউনোর হাত ধরে দ্রুত জঙ্কুকের ঘর থেকে বের হয়ে গেল। আগে থেকেই তো ক্ষত ছিল জঙ্কুকের মনে, এবার তা দ্বিগুণ হলো। কিন্তু শক্ত তাকে হতেই হবে। নিজের বিচারে অটল সে।
পরদিন সন্ধ্যায় ঘরোয়াভাবে গায়ে হলুদের আয়োজন করলো জঙ্কুকের ছোট বোন রোজ। স্বামী সহ সন্ধ্যার আগেই সে এসে হাজির হয়েছে বাড়িতে, অন্তঃসত্ত্বা 2 মাসের। তবে তাতে কি, এসেই তো হইচই শুরু করে দিয়েছে, পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে। তের বিয়ে বলে কথা, কোনো কিছু কমতি রাখছে না আয়োজনের। কিন্তু সুজি কোনো আনন্দ করতে পারছে না, গোমরা মুখে তাকিয়ে সবটা দেখছে। ভাইয়ের সাথে অভিমান থাকলেও ইউনো ভাইয়ের আদেশে বিয়ের আয়োজনে এদিক ওদিক ছোটাছুটি করছে। রাত 3টার কাছাকাছি বাজে। বিয়ে উপলক্ষে গরু জবাই করা হয়েছে। কসাই বাড়ির ভেতরে গরু কাটতে ব্যস্ত। পড়শি বাড়ির কেউ নেই, বিয়ে বাড়ির সবাই ঘুমাচ্ছে। ঘুম নেই শুধু জঙ্কুকের চোখে। সে বাড়িতে ছোট বোন আর জামাই আসার বাহানায় গ্যারেজে রাত কাটানোর চিন্তা করলো। গ্যারেজের ভেতর ছোট্ট একটা ঘর আছে, একটা ছোট্ট সিঙ্গেল খাট আছে, কাপড় রাখার ছোট্ট একটা আলনাও আছে। এই ঘরটা গ্যারেজের কর্মীর জন্য বরাদ্দ করা। বর্তমানে রাতে গ্যারেজ তালা দেওয়া থাকে। নির্ঘুম জঙ্কুকের মনে হলো গ্যারেজে কেউ প্রবেশ করেছে। বাইরের গেট তালা দেওয়া, বাড়ির ভেতরের শাটার একটু খোলা রাখে জঙ্কুক, নয়তো গরমে টেকা মুশকিল হয়ে যায়। ফ্যানের বাতাস এই ঘরে গায়ে লাগার মতো না। বিছানায় ওর পাশে কোনো অস্তিত্ব টের পেয়ে ফিরে তাকায় জঙ্কুক। ঘরে বাতি তখনও জ্বলছিল। থেকে দেখা মাত্র দ্রুত উঠে বসে জঙ্কুক। হলুদ রঙের কাপড়ে কি অমায়িক লাগছে মেয়েটাকে। তের মুখে কিছুটা হলুদ আভা স্পষ্ট, প্রসাদনীর কোনো ছোঁয়া নেই। ঠোঁটের কোনায় মৃদু হাসি টেনে রেখেছে। কিছু সময় জঙ্কুক মন ভরে নিজের মায়াবতীকে দেখে। জঙ্কুক তাকিয়ে আছে। তে হাতে থাকা হলুদের বাটিটা সামনে এগিয়ে ধরে বলে, সবাই হলুদ ছোঁয়াইছে, কিন্তু আপনি ছোঁয়ান নাই। আপনি না ছোঁয়াইলে আমার গায়ে হলুদ সম্পূর্ণ হইব না। জঙ্কুক তা শুনে দ্রুত উঠে দাঁড়ায়, বিছানা ছেড়ে বলে, বিয়ের আগে আর কলঙ্ক নিস না নিজের গায়ে, যা ঘরে যা। নিজের গায়ে কলঙ্ক নিয়ে তো চিন্তা নেই আমার জঙ্কুক ভাই, কিন্তু আপনার সম্মানে কোনো আজ আসতে দেব না আমি। এইখানে বোঝা শুনেই পা রাখছি আমি। শেষবারের মতো ইচ্ছাটা পূরণ করে দেন, চলে যাব। শেষের কথাটা খুব মনে লাগলো জঙ্কুকের। কাপা হাতে হলুদের বাটি থেকে একটু হলুদ নিয়ে তের গালে স্পর্শ করালো। ভেতরে কান্নারা দলা পাকাচ্ছে জঙ্কুকের। কেউ কারো উপর থেকে 1 সেকেন্ডের জন্য চোখ সরালো না। না চাইতেও জঙ্কুকের চোখ ভিজে উঠলো। এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো তার গাল বেয়ে, যা থামানোর সাধ্য তার নেই। অস্বাভাবিক যন্ত্রণায় কাতর জঙ্কুক আচমকাই অজ্ঞাত হয়ে 2 হাত বাড়িয়ে শক্ত করে তেকে বুকে চেপে ধরলো। চাপা কান্নায় তার শরীর দুলছে। তে একদম শান্ত, যেন কোনো প্রতিক্রিয়া করতে ভুলে গেছে। তুই অনেক সুখী হবি তে, আমার মন বলছে তুই অনেক সুখী হবি। আমি যতদিন বাঁচবো নামাজে তোর জন্য হাত তুলে দোয়া করব। আমার জীবনের সবটুকু সুখ আল্লাহ তোকে দেখ, তোর সব ইচ্ছা পূরণ হোক। এ পর্যায়েতে একটু মৃদু হাসে, তবে জঙ্কুক তা দেখতে পারল না। তাই বুঝি? তাহলে আল্লাহ আমাকে সারা জীবন আপনাকে চালানোর তৌফিক দান করুক, বলুন আমিন। এমন কথায় আচমকাই বোকা বনে গেল জঙ্কুক। জ্ঞান হলো যে প্রচুর পরিমাণে আবেগী হয়ে উঠেছে সে। নিজেকে দ্রুত তের কাছ থেকে ছাড়ালো। মেয়েটা ছলছলে চোখে দুষ্টু হেসে তার দিকেই তাকিয়ে আছে। জঙ্কুক যেন দিশা হারালো। এই মেয়েটার হাসি বলে দিচ্ছে কোনো কুমতলব এঁকেছে সে। জঙ্কুক ধমক দিয়ে বলল, ঘরে যা, আর কাল একদম কোনো অঘটন ঘটানোর চেষ্টা করবি না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি তো কিছুই করব না, কিন্তু আপনার কারণে কোনো অঘটন ঘটলে তার দায়ভার নিতে হবে, কিন্তু মনে রাখবেন। তে চলে গেল। যাওয়ার আগে আচমকায় জঙ্কুকের গালে নিচের গাল ঘষে হলুদ লাগিয়ে দিয়ে গেল। তের এমন প্রতিক্রিয়ায় সারা রাত জঙ্কুক আর ঘুমাতে পারল না। রোজ থেকে বউ সাজাচ্ছে। গোলাপি রঙের একটা কাতান বেনারসি বর পক্ষ থেকে পাঠানো হয়েছে, তবে তে সেটা গায়ে চড়ায়নি। সুজি তখন একটা লাল বেনারসি এনে তের হাতে দিয়ে বলল, তোর বিয়েতে এটা আমার পক্ষ থেকে উপহার। তে তখন মৃদু হেসে বলল, যে দিয়েছে তাকে বলবে আজ এই শাড়িতেই আমার বিয়ে হবে। সুজি আর কোনো কথাই বলল না। ভাইয়ের সঙ্গে পাথর হয়ে আছে সে, তবে তে ঠিকই বুঝতে পেরে গেছে শাড়িটা সুজিকে দিয়ে জঙ্কুক কিনে পাঠিয়েছে তার কাছে। তে সেই বেনারসিটাই গায়ে জড়ালো। রোজকে বলল খুব হালকা করে তাকে সাজাতে। হালকা করে সাজলে তাকে নাকি মায়াবতী লাগে একজনের কাছে। রোজ কোনো কথাই বলল না। গত রাতে সুজির কাছ থেকে সে সবটা শুনেছে, আর তখন থেকে সেও একদম চুপ। জঙ্কুক সুজিকে আদেশ করেছে বিয়ের আগ পর্যন্ত থেকে দেখে রাখতে, 1 সেকেন্ডের জন্য যেন একা না ছাড়া হয়। তের বিয়েতে তার রক্তের সম্পর্কের কেউ বলতে একমাত্র সুরায়ার আগমন ঘটল। তে বউ বেশি হাসতে হাসতে আয়নাতে নিজেকে ঘুরে ঘুরে দেখছিল। ঠিক তখনই সুরায়ার আগমন ঘটে। তাকে দেখা মাত্র
মাত্রই তে বড় একটা হাসি দিয়ে ঘরভর্তি মানুষের মধ্যে ডাইরেক্টলি অপমান করে। কিন্তু তারপরও সুরাইয়া আজ কোনো প্রকার প্রতিক্রিয়া দেখায় না। বাড়ি থেকে শপথ করে এসেছে আজকে মানুষ তাকে হাজার অপমান করলেও মুখ দিয়ে একটা শব্দ পর্যন্ত করবে না। আজকের দিনটাই তো শেষ, তারপর থেকে তো আপদ বিদায় হবে, তারপর থেকে আর কখনো এখানে আসতে হবে না। আশেপাশের মানুষদের কটু কথাও সহ্য করতে হবে না। সে এখন পর্যন্ত যতবার এখানে এসেছে আয়ুদের প্রতিবেশীরা তাকে ভালো চোখেই দেখেনি, নানান কথা বলে অপমান করত। তবে সেসব কথা ভেবে আজকে আর সুরাইয়া মনটা খারাপ করতে চাইছে না। অবশেষে সত্যি সত্যি আজ তার ঘাট থেকে আপদ নামবে। কিন্তু সুরাইয়ার আনন্দের ফাটা পড়ল যখন বরপক্ষ থেকে জানানো হলো তারা আসতে পারবে না। বিয়েটা বাতিল, কারণ পাত্র আজ নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করে বাড়িতে উঠেছে। জঙ্কুকের বন্ধু জ্যাকসন ফোন করে জঙ্কুকের কাছে ক্ষমা চেয়েছে তার ভাইয়ের এমন নীচ কাজের জন্য। তা শুনে সুরাইয়া বেগম রাগে ফেটে পড়ল জঙ্কুকের ওপর। আয়ু বেগমের উস্কানি তো সঙ্গে আছে। যেহত্যা শোনা মাত্রই অসুস্থ হয়ে পড়ল। ছোট থেকেই ভাগ্নিটার কপাল মন্দ, একটা মাত্র বোন ছিল তার, একমাত্র বোনের স্মৃতি ভালোভাবে তো লালন পালনটুকু করতে পারেনি। তবে আজকের এই ঘটনাতে জেহপের মাথায় প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি হলো, অসুস্থ হয়ে পড়ল সে। অন্যদিকে জঙ্কুক দিশেহারা। সুরাইয়া আর আয়ুর চিৎকার চেঁচামেচি কানেই যেন পৌঁছাচ্ছে না ওর। পাড়া প্রতিবেশী সবাই জঙ্কুকের হয়ে আয়ু আর সুরাইয়ার সাথে ঝগড়া করছে। বিসুজি আর রোজ খুশিতে আত্মহারা, তাদের খুশি যেন আকাশ ছুঁয়েছে। ওরা দুবোন খুশি হয়ে থেকে খবরটা দেওয়ার জন্য দৌড়ে ঘরে ছুটে, তবে ঘরে গিয়ে অবাক হয়ে যায়। তে এক থালা পোলাও রোস্ট নিয়ে কাণ্ডে পিণ্ডে গিলছে, যেন কত দিনের অভুক্ত মেয়েটা। ওর পেছনেই নেন্সি দাঁড়িয়ে আছে। আজ কতদিন পর তের বিয়ে উপলক্ষে মায়ের হাত ধরে দোয়া পড়তে পড়তে এই বাড়িতে পা রেখেছে নেন্সি। তবে তের খাওয়ার ধরন দেখে নেন্সির মনে হচ্ছে যে কোনো একটা জিন। নেন্সি দ্রুত ভয়ে ঘর থেকে বের হয়ে গেল। বেসুজি আর রোজ মিলে থেকে খবরটা দিল। তোর বিয়ে ভেঙে গেছে, তাই নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করে বাড়িতে উঠেছে। জ্যাকসন ভাই ফোন দিয়ে ভাইকে তাই বলল। তে শুনে একটা কোকের মুখা খুলে গট গট করে গিলে বলল, শালার এক বউরে কতবার বিয়ে করে ফেললো, আর এখনো আমার বিয়াটা হইল না। আজকে আমার বিয়া না হইলে আমি আর ভাতই খাবো না বড় আপু। এর জন্য বুঝি সব খাবার একসাথে খাইয়া রাখলি? এক প্লেট পোলাও কোন পেটে রাখলি বোন? ভাত খাবো না বলছি, পোলাও খাবো না তা তো বলি নাই। তের কথা শুনে বেসুজি হাসে। অন্যদিকে রোজ তের জবাব শুনে ভাবতে বসলো। ও আচমকায় বলল, এক বউকে কতবার বিয়ে করে ফেলছে, মানেটা কি? কাই কি আগে থেকে বিবাহিত ছিল? তুই জানতে কথাটা? জানতাম তো, যেদিন দেখতে আসলো সুযোগে উনি নিজেই আমাকে বলেছে। তাহলে বিয়ে অবধি টেনে আনলি কেন? তুই রাজি হলি কেন? কারণ আমি তাকে অনুরোধ করেছিলাম, তাই ভাইয়ের মুখের উপরে না করতে পারছিল না, তাই আমাকে দেখতে এসেছে। ভেবেছি দেখে গিয়ে ভাইকে সত্যটা বলে দেবে। তবে আমি অনুরোধ করেছিলাম বিয়েটা ক্যান্সেল করলে যেন বিয়ের দিনই করে। কেন? বাইরে যাও একটু, তোমার ভাইকে পরোক্ষ করো। অথই পানিতে হাবুডুবু খাচ্ছে এখন। আমাকে বিয়ে দেওয়ার খুব শখ, তাই না? শখ একেবারে খুঁচিয়ে দেব। তের কথা শুনেই বেসুজি আর রোজের খেয়ালে আসলো বিষয়টা। ওর ভাই বিয়ে ঠিক করেছিল, এখন তো সব দোষ তার ভাইয়ের ঘাড়ে এসে পড়বে। দুজনে দৌড় লাগালো ভাইয়ের কাছে এবং উঠানে উপস্থিত হয়ে দেখলো ওরা যা ভেবেছিল তাই। সুরাইয়া বেগম খেপেছে বেশ। দুই বোন একে অপরের দিকে চাওয়াচাবি করে, আবারও পুনরায় ছুটে যায় তের কাছে, বলে, তুই এমন ভাবে প্রতিশোধ নিলি ভাইয়ের ওপর? তো কি করতাম? বিয়েটা আগে ক্যান্সেল করে দিলে তোমার ভাই পুনরায় আমার জন্য পাত্র নিয়ে হাজির হতো না? এবার দেখি করেটা কি। সুরাইয়ার মাথা চক্কর দিচ্ছে। ঝামেলা শেষ হতেও হচ্ছে না। তবে তিনি আজকে পণ করেছে এই ঝামেলা এখানে শেষ করেই যাবে। জেহপিয়া মাথায় হাত দিয়ে বসে আছে। জঙ্কুক মাথা নিচু করে সবার গাল মন্দ শুনছে। আচমকায় সুরাইয়া জেহপের উদ্দেশ্যে বলে উঠল, অনেক হয়েছে, আপনাদের উপর ভরসা করে অনেক বড় প্রতিদান পাইছি। একে তো কিছুদিন আগে মাইয়ার চরিত্রে কলঙ্ক লাগছে, এখন বিয়াটা ভেঙে গেল। লোকে তো এখন আরো বেশি দ্রুত করবো আমার ভাতিজিরে। এই আসরে এই মাইয়ার বিয়া না হইলে আর জীবনে বিয়া হইব না। আমারই কিছু করা লাগবো। শোনেন জিহব ভাই, আমার দূর সম্পর্কের একজন আত্মীয়র ছেলে আছে, 3 বছর আগে বিয়া করছিল। সেই ঘরে একটা বাচ্চা রেখে বউ মরছে। আমার ভাতিজি মা সারা মানুষ হয়েছে, মায়ের কদর বুঝবো। ছোট মাইয়া বুঝবো না, তুই আদর যত করলে ওরে মা মনে করবো। টাকা পয়সার অভাব নাই, ছেলের বয়স একেবারে অনেক না, 34-35 হবে। অনেকে মুহূর্তেই হাই হাই করে উঠল। দুজন সাই দিয়ে বলল, আজকে যা ঘটেছে
তারপর আর বেশি বাছাবাছি করা ঠিক হবে না। তাছাড়া মেয়ের ফুপু তার ভাতিজির জন্য একেবারে মন্দ ছেলে তো খোঁজ করবে না নিশ্চয়ই। জঙ্কুক কথা বলেনি এত সময়, কিন্তু এই পর্যায়ে সে প্রতিবাদ করে উঠল। ভুল আমার হয়েছে, সেই ভুলের দায়িত্ব আমি নেব। এর জন্য আমি আরো ভালো পাত্র খোঁজ করব, কিন্তু আপনার আনা সম্বন্ধে আমি ওকে কখনোই বিয়ে দেব না। আপনার জন্য যদি আপনার ভাস্তিকে দেখতে আসা কষ্ট হয় তাহলে আর আসার প্রয়োজন নেই। তবে তে কোনো পরিধানের বস্তু না যে পুরাতন হয়ে গেলেই তাকে বদলে দেব। ওর জীবন গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। বাহ, তুমি যে বাবা খুব সাধু তেমনটা না। দুইটা আমি একটা পোলার ঘরে ভাসতে থাকে আমার, সে যে এখনো সতী আছে সেটা আমারে বোঝাও না। যে হোক ভাই বোকা হইতে পারে, আমি কিন্তু না। মুখটা সামলে কথা বলেন, আপনি মুরব্বী তাই এখনো আদব ধরে রাখছি। একদম কুরুচিপূর্ণ ইঙ্গিত দেবেন না। ইয়োনো, এই নোংরা মনের মহিলাকে এখনই বের করে দে আমাদের বাড়ি থেকে। তুমি আমারে বের করে দেওয়ার কে আর কোন অধিকারে তুমি তের দায়িত্ব নিতে চাইছো? আমি তের বিয়ে দেব, আজই দেব, দেখি কে আমাকে আটকাতে পারে। মুহূর্তে শুরু হয়ে যায় তর্ক বিতর্ক। তাদের বাদ বিতর্কের এক পর্যায়ে গিয়ে আয়ু বেগম সুরাইকে উদ্দেশ্য করে বলে, আপনি যদি তেরে বিয়েটা বেটার কাছে বিয়া দিতে পারেন তাহলে জঙ্কুক বাবা খারাপ কি? তাই বিয়া করলে সেই বরং করুক, নিজের ভুলও শুধরায় নিব, আর তের দায়িত্ব সারা জীবনের জন্য তারই হইব। সহজ একটা সমাধান তো, কি বলেন আপনারা? আয়ু বেগম সুযোগের দানটা মারলো। এই সুযোগ ইউনো আর বেসজিও ছাড়লো না। এর থেকে ভালো সময় আর কিচ্ছু হতেই পারে না ভাইয়ের কাঁধে সারা জীবনের জন্য তেইকে তুলে দেওয়ার। প্রথমে শুরু করলো ইউনো। ভাই চাচি কিন্তু খারাপ কথা বলে নাই। দোষ যখন আপনার উপর আইসা পড়ছে তখন আপনারই উচিত তেকে বিয়ে করা। অন্তত তের ভালো চাইলে আপনার থেকে ভালো কেউ চাইতে পারে না। আপনি তেকে স্নেহ করেন তাই সেই নজরে দেখেন না, তবে আপনার ভাবনার মূল্য কিছু লোক দেবে না। আপনার আর তেরে জড়িয়ে যে সমস্ত রটনা উঠলো, আমার মনে হয় ভবিষ্যতে আপনার আর তের বিয়ে হলেই ভালো হবে। তবে আমরা চাইলে তো আর হইব না, তেকেও জিজ্ঞাসা করা লাগবো। ওর মত থাকলে আপনি আর অমত করবেন না। জঙ্কুক আশ্চর্য হয়ে তার ভাইয়ের মুখের দিকে তাকালো। কি সুন্দর নাটকীয় কথা বলছে, যেন তে আর তার মধ্যকার ঘটনা সম্পর্কে ভাই বোন অবগতই না। ইউনোর মতো সুজিও তার তালে তাল মিলিয়ে বলল, ভাই থেকে চোখের সামনে বড় হইতে দেখছি, আগে এমন ভাবনা মনে না আসলেও আজ আসছে। আপনার আর তের ভালোর জন্যই বলছি, তেকেই বরং ডেকে এনে জিজ্ঞাসা করি। জঙ্কুক আশ্চর্য হলো প্রচুর। আচমকায় কি সমস্ত ঘটনা ঘটছে। ওর ভাই বোন যে সুযোগে সৎ ব্যবহার করছে তা বুঝতে বাকি নেই। তাকে তো কেউ কিছু বলার বা করার সুযোগ দিল না। সুজি গিয়ে দ্রুত তেকে নিয়ে আসলো। বউ সাজার পর থেকে এই প্রথমবার দেখলো জঙ্কুক। সকালে এক পলক তের সাথে চোখাচোখি হয়েছে জঙ্কুকের, তবে আবেগে গা না ভাসিয়ে চোখ ফিরিয়ে নিয়েছে। তবে এখন থেকে বউ বেশে দেখে তাকে পাওয়ার লোভ সামলাতে পারছে না জঙ্কুক। এবার আর নিজেকে বেঁধে রাখবে না, যা হওয়ার হোক। তবে সুচি থেকে প্রশ্ন করলো, ভাইয়ের সাথে আমরা তোকে বেঁধে দিতে চাচ্ছি, তে তোর কোনো আপত্তি আছে? তের উত্তর কি হবে সুজি তো আগে থেকে জানে। তবে বর্তমানে তের ভাবটা এমন যে সে ভাজা মাছ উল্টে খেতে পারছে না, মাথা নিচু করে রেখেছে সে। বিয়ে ভাঙার দুঃখে যেন সে মরেই যাচ্ছে, অথচ একটু আগে পেট পুজো করেছে ভালো করে। তে নিচু সুরে বলল, জঙ্কুক ভাইয়ের মতো মানুষকে নাকচ করার তো কিছু নেই, কিন্তু তারও তো মতামত থাকতে পারে। আমার তো আর আলাদা করে কোনো পছন্দ ছিল না, কিন্তু জঙ্কুক ভাইয়ার থাকতে পারে। পরিস্থিতি আজ যেমনই হোক, আমার মতামতেরও দাম আছে। তোমরা সবাই মিলে যা ভালো মনে করো তাই করো। তে সবটা ফেলে দিল জঙ্কুকের কাঁধে। জঙ্কুক বুঝতে পারছে থেকে প্রত্যাখ্যান ও করেছে, আর এখন থেকে নিজের কাছে রাখার প্রস্তাবটাও তারই করতে হবে। কিন্তু নিজের মুখে এ কথা কিভাবে বলবে? কেউ আবার একটু সুযোগ করে দেই ওকে। ভালোই ভালোই পায়ে হেঁটে সুযোগটাও চলে আসলো। আচমকায় জেহপ এসে জঙ্কুকের পায়ের কাছে বসে থেকে বিয়ে করার জন্য অনুরোধ করলো। জঙ্কুক তাকে বুকে জড়িয়ে নিল, বিয়েতে রাজি হয়ে গেল। জঙ্কুক রাজি হতে দেরি, ইউনুর কাজী নিয়ে হাজির হতে দেরি হলো না। বিয়ে উপলক্ষে আগে থেকে সাদা পাঞ্জাবি পায়জামা পরেছিল জঙ্কুক। নতুন করে বর সাজার কোনো প্রস্তুতি নিতে হলো না, শুধুমাত্র মাথায় একখানা টুপি পরে নিল। বিয়ে হওয়ার আগ থেকে এখন অবধি যা যা ঘটেছে তা সবটাই স্বপ্ন মনে হচ্ছে জঙ্কুকের কাছে। ওর মায়াবতীকে নিজের করে পেয়েছে তা যেন ওর বিশ্বাসই হচ্ছে না। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর সবাই মিলে দুজনকে একসাথে বসিয়ে মিষ্টি খাইয়ে দোয়া করেছে। তখন তো সব থেকে অবাক করা বিষয় ছিল তের ফুপু সুরাইয়ার আচরণ। মুখ থেকে যেন মধু ঝরছিল, দোয়া করছিল। স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য করতে পারছে না জঙ্কুক। উত্তেজনায় মন কেমন যেন করছে। ঘরে তে আর ওর জন্য বাসরের আয়োজন করছে সবাই
মিলে ভাই বোনেরা অনেক খুশি আর ও এসে গ্যারেজে লুকিয়েছে। জঙ্কুকের মনে পড়ল সেদিন ছোট ভাইয়ের গায়ে হাত তুলেছিল রাগের মাথায়। এখন অনুশোচনা হচ্ছে, যদিও ও জানে ওই একটা থাপ্পড় তার ভাই গন্তিতে ধরেনি, আরো কয়েকটা দিলেও কিছু মনে করবে না, তবুও তার অনুশোচনা হলো। ইউনো এলো ডাকতে ডাকতে জঙ্কুককে। গ্যারেজের ভেতরকার ছোট্ট ঘরটা অন্ধকার করে কপালে হাত রেখে টান টান হয়ে শুয়েছিল জঙ্কুক। ইউনো এসে বাতি জ্বালালো। জঙ্কুকের পাশে বসতে বসতে বলল, ভাই চলেন, ওখানে সব সেট করে আসছি। ভাই শোনেন, ফুল কিনতে গিয়ে আমার পকেট ফাঁকা হয়ে গেছে, কাল সকালে পকেট ভইরা দিয়েন। জঙ্কুক মৃদু হাসে, উঠে বসে বলে, মনে করিয়ে দিস, নয়তো সকালে ভুলে যাব। বউ পাইলে সবারই ভোলার রোগ হয়। ফিস ফিস করে কথাটা বলল ইউনো। জঙ্কুক ভাইয়ের কান টেনে ধরে বলল, আমার মার খাইতে ইচ্ছা হইতাছে। না ভাই, আপনি মারলে অনেক লাগে, তবে এইবার মন মতো প্রতিশোধ নিতে পাইরা খুশি লাগতাছে। আপনার ঘাড়ে তের মতো ঝামেলা ঘাড়ে তুইলা দিতে পাইরা শান্তি লাগতাছে। জঙ্কুক আচমকাই ইউনোকে টেনে বুকে জড়িয়ে ধরে বলে, জীবনে অনেক শুনছি, ভাই বোন মানুষ কইরা কি পাইলাম তারা জানে না, তোরাই তো আমার কত বড় পাওয়া। তে আপনার সুখের মূল ভাই, সেটা জানার পরও কেমন কইরা আপনার সুখ অন্যের ঘরে যাইতে দিতাম বলেন? কিন্তু কাই এমন কাণ্ড না ঘটালে তখন কি করতি? তখন অবস্থা বুঝা ব্যবস্থা করতাম। এখন ঘরে চলেন। কথাটি বলেই হাসলো ইউনো। জঙ্কুক বলল, তুই যা, আমি একটু পরে আসতাছি। রাত অনেক হয়েছে ভাই, সারাদিন শারীরিক মানসিক অনেক চাপ নিছেন, এখন ঘরে আসেন, বিশ্রাম নেবেন। ইতস্তত ভাব জঙ্কুকের। তের সাথে একই ঘরে সবার সামনে যেতে ওর কতটা সংকোচ বোধ হচ্ছে সেটা এখন সবাইকে বোঝাবে কি করে? ইউনো ভুরু কুচকালো। ভাইয়ের সংকোচ বুঝতে পেরে উঠে চলে গেল। একা কিছু সময় নিজের সাথে যুদ্ধ করে সংকোচ কাটিয়ে উঠুক। বেসজিয়া রোজ কথা বলছে, রাতের খাবার এখনো খাওয়াই হয়নি, কিন্তু নতুন বউ কই, সে তো গান্ডে পিন্ডে গিলে ঘুমাচ্ছে আরাম করে। আর ওরা এখানে খিদের জ্বালায় তরপাচ্ছে, কারণ জঙ্কুক এখনো ঘরে আসেনি। ভাইকে রেখে কিভাবে খাবে? ইউনোকে একা ঘরে ঢুকতে দেখে রেগে গেল সুজি। রেগে গিয়ে রোজকে বলল, রোজ যা, ডেকে তোল থেকে, আর কত ঘুমাবে? ওকে পাঠা ভাইকে ডাকতে, খিদায় আমার পেটের মধ্যে ব্যথা করছে এখন। মাঝরাত হয়ে যাচ্ছে, তবে এখনো গ্যারেজ ছেড়ে জঙ্কুক ঘরে আসে নাই। ইউনো আর রোজের জামাই পুনরায় ডাকতে আসলো তাকে। দুজনে মিলে বেশ কয়েকবার ডাকলো, তবে জঙ্কুক ঘুমের ভান করে পড়ে আছে, টেনেও তোলা যাচ্ছে না তাকে। সে সময় আচমকাই আগমন ঘটলো তের। ও এসে জঙ্কুকের পাশে বসলো। কানে ফিস ফিস করে কিছু একটা বলতেই জঙ্কুক তড়িঘড়ি করে উঠে বসলো। ইউনো আর রোজের হাজবেন্ড এ দৃশ্য দেখে চমকে গেল। ঘটনাটি কি ঘটলো? এত ঘুমন্ত মানুষটা কি এমন শুনলো যে এভাবে লাফিয়ে উঠলো? জঙ্কুকের কান এখনো শোষক করছে, ভুল শুনছে নাকি সঠিক পরোক্ষ করছে। নির্লজ্জ মেয়েটা এসেই এমন করে বলে বসলো, উঠবেন নাকি বালির সাথে সবার সামনে এখানে আপনার কাছে চলে আসবো? এসব শুনে জঙ্কুকের কি আর ঘুমের ভান করলে মানায়? মানি তার মায়াবতী বুঝে গেছে যে সে ঘুমের ভান করে পড়ে আছে। ঘড়িতে রাত 12টার কাছাকাছি সময়, তবে এখনো নেন্সি আর ওর মা এই বাড়ি ছাড়ার নাম নিচ্ছে না। দুজনেরই সাধারণ জ্ঞান লোপ পেয়েছে। সুজি আর রোজ মহা বিরক্ত। মা মেয়ে একের পর এক বিষয় টেনে কথা বলেই যাচ্ছে। সে সময় এসে উপস্থিত হলো জঙ্কুক। সরাসরি টেবিলে বসে বলল, সুজি খাবার দে। সুজি দৌড়ালো দ্রুত ভাইকে খাবার দিতে। আলাপে বাধা পড়লো নেন্সি এবং ওর মায়ের। ওরা আর বসে না। নেন্সি তার মায়ের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যায় এবং যাওয়ার আগে জঙ্কুকের ঘরে উকি দিয়ে তেকে দেখে যায়। দেখে আপাতমস্তক দেখে নেন্সি মনে মনে ভাবছে, আল্লাহ জানে কাল সকালে কি খবর আসে, পেঁচাশটা তের কি হাল করবে। এটা ভেবেই সে শুকনো ঢোক গিলে দ্রুত বাড়ি থেকে বের হয়ে গেল। জঙ্কুক সবে মাত্র এলো ঘরে। কোনো রকম খাবারটা মুখে তুলে এক প্রকার সবার কাছ থেকে পালিয়েছে সে। দরজাটি আটকে পেছনে ফিরে দেখে এতে কাপড় পরিবর্তন করে বিছানার এক পাশে শুয়ে আছে। ঘুমিয়ে আছে নাকি জেগে আছে বোঝা যাচ্ছে না। যদিও জঙ্কুক জানে মেয়েটা ঘুমায়নি, ঘুমের ভান করে পড়ে আছে। ঘুমানোর আগে গায়ের জামা খুলে ঘুমাতে অভ্যস্ত জঙ্কুক, তবে আজকে তের পাশে শুবে তাই আর কিছুই খুলে না, পাঞ্জাবি পায়জামা পরেই শুয়ে পড়ে। কিছু সময় পার হওয়ার পরও ঘুমের দেখা মিলল না তার দু চোখে। কিভাবে মিলবে? নিজের মন মতো সঙ্গী পেলে কোন মহাপুরুষের চোখে ঘুম আসে? তৃষ্ণা পাচ্ছে জঙ্কুকের, প্রচুর পরিমাণে বউকে জড়িয়ে ধরার তৃষ্ণা। সে উল্টো পাশ ফিরে শুয়ে পড়ল। দেখলো তেও ওর মুখোমুখি হয়ে শুয়ে আছে। তের চোখের পাতা নড়তে দেখে জঙ্কুক বলে, তে তোরে একটু চড়াইয়া ধরি? না। তের স্পষ্ট জবাব। জঙ্কুক কৌতূহলী হয়ে বলে, কেন? আপনি শুধু জড়িয়ে ধরবেন, তার কি গ্যারান্টি? অতীতে অনৈতিক কিছু ঘটিয়েছি বলে তো মনে পড়ছে না? অতীত আর বর্তমানের মধ্যে পার্থক্য আছে।
কথাটি শুনেই হাসলো জঙ্কুক। একটু কাছে সরে গেল তের। আমি সত্যি পার্থক্য করতে পারতাছি না, কেমন যেন স্বপ্নের মতো ঘটে গেল সবকিছু। এই যে তোরা তো কাছাকাছি আছি, এটাই তো বিশ্বাস হচ্ছে না। তে হাত বাড়িয়ে জঙ্কুকের গাল স্পর্শ করতে করতে বলে, তো আপনাকে বিশ্বাস করাতে এখন আমার কি করা লাগতো? তের হাতের স্পর্শ পেয়ে জঙ্কুক চোখ বুঝে নেয়, বলে, কিচ্ছু না, শুধু আজ তুই আমার বুকে থাকবি, একটু নড়াচড়া করবি না। ভণ্ডামি বাদ দেন, আবেগ বলুন। যাকে ভাসাইছেন তাকে এখন বুকে জড়ায় নিতে লজ্জা করবে না আপনার? নির্লজ্জ হওয়ার অভ্যাস করতাছি, তোর সাথে থাকতে গেলে কাজে লাগবে। কথাটি শুনে ঠোঁট টিপে হাসে তে। আগলার আগি ভাবটা আর ধরে রাখতে পারলো না। জঙ্কুক এক হাত বাড়িয়ে ওকে কাছে টেনে নিতে চাইলো। তে বাধা সাধলো, বলল, আগে ভালোবাসি স্বীকার করেন, তারপর। করতে কেন হবে, তুই বুঝিস না? না। তে ভালোবাসি তো। তে মিষ্টি করে হাসে। এবার আর বাধা দেয় না তে। জঙ্কুক হাত বাড়িয়ে তাকে কাছে টেনে নেয়, বুকে শক্ত করে জড়িয়ে ধরে। জঙ্কুকের গলা জড়িয়ে ধরে তে ঠোঁট ঘষে জঙ্কুকের কাঁধে মিষ্টি করে হাসে। জঙ্কুকের বুকের ধীপ ধীপ আওয়াজ জানান দিচ্ছে আজ তার ভেতরে কতটা উত্তেজনা কাজ করছে। গলা থেকে মুখ তুলে ড্রিম লাইটের আলোতে তে তাকায় জঙ্কুকের দিকে। আলোটা দুজনের চোখেই সয়ে গেছে। জঙ্কুক তাকিয়ে থাকে তের মুখের দিকে। দুজনেই দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। বন্ধ করে দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না। আচমকায় জঙ্কুক ঠোঁট নামিয়ে প্রথমবারের মতো তের ঠোঁট আঁকড়ে ধরে। তের হাতটা তখন জঙ্কুকের পিঠের ওপরে ছিল। পিঠের পাঞ্জাবি জোরে খামচে ধরে তে। কিছু মুহূর্ত ওভাবে কেটে গেল। কিছু সময় পর তের মনে হলো ওর ধারণায় সঠিক, জঙ্কুক কথা রাখেনি। জঙ্কুকের উদাম গাটা তার গায়ের সাথে স্পর্শ হতেই শরীরটা কেঁপে উঠল তের। ঘোরের মধ্যে টেরই পেল না কখন জঙ্কুক পরনের পাঞ্জাবিটা ছেড়ে নিয়েছে আর সঙ্গে তার শাড়িটাও ছাড়িয়ে দিয়েছে। জঙ্কুক না চাইতেও তার পুরুষত্ব বিশ্বাসঘাতকতা শুরু করে দিয়েছে। নিঃশ্বাস ভারী হয়ে উঠছে ক্রমশই। সারা শরীর কেমন শিহরণ বয়ে যাচ্ছে। উন্মাদনায় ফিসফিস করে জঙ্কুকের গলা আদুরি বাক্যগুলো তার কানে এসে বাড়ি খাচ্ছে। তাতে চঞ্চলতা ও দুষ্টুমি ভরা মেয়েটা বিড়াল ছানার মতো জঙ্কুকের বুকে মিশে যেতে লাগলো। জঙ্কুক আরো বেশি উতলা, আরো বেশি বেপরোয়া হয়ে উঠল যেন মুহূর্তেই। জোরে একটা ধাক্কা অনুভব করলো নিজের মধ্যে। সঙ্গে সঙ্গেই দুজনেই একসাথে একটু শব্দ করলো যেন। এত সময় জমে থাকা চোখের জল এই পর্যায়ে চোখের কর্নার বেয়ে পড়তে আরম্ভ করলো। জঙ্কুক নড়া চড়ার মাঝেই খোলা চোখে তাকিয়ে দেখে তের মুখের দিকে। পুরো মুখ লাল হয়ে গেছে মেয়েটার। তের মুখের দিকে তাকিয়েই জঙ্কুক আরো বেশি উতলা হয়ে উঠলো, আরো বেশি বেপরোয়া। উতলা হয়েই মাথা নামিয়ে আঁকড়ে ধরল তের অদূর জোড়া। সেধে সিংহের খাঁচায় এসেছে তে। এখন শিকার না হয়ে যাবে কোথায়? শিকারে কি এত সহজে তার কাছে ধরা দেওয়া শিকারকে হাতছাড়া করবে? সো এভরিওয়ান, শিকারীর শিকার করার মধ্যেই গল্পটা আমি শেষ করে দিলাম। সামাজিক গল্প ছিল। জানি বিরিয়ানি বেশি খাওয়ার জন্য উতলা হয়ে থাকো, তবে ইউটিউব মামা বিরিয়ানি পছন্দ করে না, এটা আমার কোনো দোষ নাই। আমি আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।